সেই পার্টটা আমি পরে হচ্ছে তোদের জন্য আলাদা করে অনলাইনে পড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তোদের দেখ বন্ধু বান্ধবরা যদি কেউ পড়তে চায় এটা বলবি। আগামী বিদ্যাসাগর ছেলে মেয়েদেরকে অ্যাভয়েড করতাম, কারণ সিলেবাস অনেকটা তফাৎ থাকতো বলে। কিন্তু তোদের সিলেবাসটা পার্টিকুলারলি হচ্ছে ক্যালকাটা সিলেবাসের মতো, সেটা তোদের পড়াতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, উপরে আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। দেখো আমি মানে একটা অফলাইন যে ক্লাস নিয়েছিলাম, সেই অফলাইন ক্লাসের মধ্যে আমরা কেমিস্ট্রি জিনিসটাকে সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং তারপরে একটা কথা বলা হয়েছিল যে আমরা যে ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরিগুলোকে দেখি, সেই থিওরিগুলোকে মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কিছু কিছু থিওরি আছে যেগুলো হচ্ছে তোমার কোনো অ্যাজাম্পশন বা পস্তুলেটের উপর ডিপেন্ড করে না। আমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো আমি পাই তার জেনারেলাইজেশন হচ্ছে সেই ধরনের থিওরি বা লগুলো। যেমন তুমি থার্মোডাইনামিক্সের যে লগুলো আছে সেইগুলো দেখবে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। কেমিক্যাল কাইনেটিক্স যেটা আমরা পড়তে চলেছি তার যে প্রথম দিকের যে লগুলো, এক্সপেরিমেন্টাল কেমিক্যাল কাইনেটিক্স ল, তার মধ্যে ল মাস অ্যাকশন বা ভরক্রিয়া সূত্র আছে, তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির কিছু কিছু ল আছে, তারা ফ্যারাডেজ ল, এইগুলো হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, আবার অন্য কিছু থিওরি আছে যে থিওরিগুলো শুরুই হয় হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। যেমন ধরো কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, তারপরে কাইনেটিক থিওরি অফ গ্যাস, বোর থিওরি, এইসব সাবজেক্ট যেগুলো তুমি পড়েছো সেগুলো শুরুই হবে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। এবার সেই অ্যাজাম্পশন বা পস্টুলেটগুলো যদি অ্যাডিকুয়েট না হয়, ঠিকঠাক না হয়, তাহলে ফাইনাল যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা ভুলে ভরা হতে পারে। তখন আমাকে যেটা করতে হবে যে আমাকে ফিরে যেতে হবে, করে অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনসগুলোকে সুইটেবলি মডিফাই করতে হবে, ক্যালকুলেশনটাকে আবার করতে হবে, এইরকমভাবে চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমি মোটামুটিভাবে একটা কারেক্ট রেজাল্ট পাচ্ছি, যে রেজাল্টটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলে যাচ্ছে বা অলরেডি এস্টাবলিশ কোনো কারেক্ট থিওরিটিক্যাল রেজাল্টের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাই যে সেকেন্ড ক্যাটাগরির অফ থিওরি যেগুলো, যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স, হ্যাঁ, কাইনেটিক থিওরি অফ গ্যাস, বোর থিওরি, এই পার্টগুলো তোমাদের এই সেমিস্টারের মধ্যে নেই, অন্য সেমিস্টারের মধ্যে তোমাদের আছে। ঠিক আছে, এই হচ্ছে গল্পটা আমাদের। আচ্ছা তোমরা, আচ্ছা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাকে দু একজন ইনঅর্গানিক পার্টটা পড়ার জন্য বলেছিলে, তারা কেউ কেউ আছো কি যে ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টটা আমার কাছে পড়তে চাও বলেছিলে? কেউ কেউ আছো? কে কে আছো গো? ইনঅর্গানিক পার্টটা তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার এবং পিরিয়ডিক প্রপার্টিজ আছে। আমি ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো সেমিস্টারে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টটা আছে, যে পার্টটা বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রিরই বিষয়, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইনঅর্গানিকের এই পার্টটা আমি পড়িয়ে দিই। হ্যাঁ, মানে সেটা কি তোমাদের মধ্যে কি একজন ইন্টারেস্টেড না আরো কয়েকজন ইন্টারেস্টেড আছো? মানে ইনঅর্গানিক যদি তোমাদের মনে হয় যার কাছে পড়ছো তোমরা পড়তে পারো, তাহলে অ্যাডিশনালি আমার কাছে পড়তে পারো, আমি একটুখানি অন্যরকম ভাবে পড়াই। এবং তুমি দেখতে পাবে যে মানে আমি যেভাবে পড়াবো সেটা অন্যান্য মাস্টারমশাই যেভাবে পড়ায় তার থেকে একদমই অন্যরকম। এবং আমাদের লেখা বইটাও তুমি দেখতে পারো যে বইটা কিন্তু একদমই মানে একটুখানি অনেক বেটার ওয়েতে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা আছে। তোমাদের মধ্যে যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকো ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আমরা পড়বে, সেটা একটা অন্য ক্লাসে অনলাইনে হবে, মানে এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই তার। তাহলে আমাকে একটুখানি আলাদা করে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তাদেরকে নিয়ে হচ্ছে এই সপ্তাহ থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা আছে যেখানে অ্যাটমিক স্ট্রাকচার এবং পিরিয়ডিক প্রপার্টিজ আছে সেইটা আমরা এই সপ্তাহ থেকে শুরু করে দিতে পারবো। আর একটা হচ্ছে যে বইয়ের কথা যেটা বলা হয়েছিল, তাতে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, আমাদের লেখা বইটা আমি কিনতে বলেছিলাম ভলিউম 1। আর ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি সেটা আমাদের লেখা বইটা কিনতে বলেছিলাম। আর একটা বই কিনতে বলেছিলাম সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট্রি। এই তিনটে বই আমি বলেছিলাম। যারা নতুন এসেছো তাদের জন্য বললাম, আর যারা আগে এসেছো তারা জানো কোন কোন বইগুলো, সেটা মানে আমি লিখে দিয়েছিলাম, সেইটা একটুখানি শেয়ার করে দাও। হ্যাঁ, মানে বইয়ের ফ্রন্ট পেজের ছবিটা তুলেই হোক বা বইয়ে যে নামগুলো লিখে দিয়েছিলাম সেইগুলো একটুখানি তুলে গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে বাকি সবাই ওটাকে জেনে যেতে পারে। স্নিগ্ধাকে দায়িত্ব দিলাম, স্নিগ্ধা তোর এই কাজটা, ঠিক আছে? হুম হুম, স্যার আমি গ্রুপে সেন্ড করে দিব বইয়ের লিংকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটুখানি এ করে দিস। হ্যাঁ, হ্যাঁ স্যার। চলো বেশ মজা করে পড়ো। হ্যাঁ, মানে সাবজেক্টটা এত ভালো এবং আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি তোমরা প্রত্যেকে সাকসেসফুল হবে। এখন ফাঁকা মাঠ,
অনেক লোকে পড়াশোনা করতে চাইছে না, চাকরি বাকরি নেই, এরকম একটা বাজে অজুহাত দিয়ে। কিন্তু ভালো চাকরি আছে, স্কুলে চাকরি নেই, কিন্তু তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও দেশে এবং বিদেশে, যদি পিএইচডি করতে বিদেশে যেতে চাও, হ্যাঁ, আইআইটিতে পড়তে যেতে চাও, পোস্টডক করতে চাও, তার জন্য কিন্তু একদমই ফাঁকা মাঠ। বা ভালো কোম্পানির চাকরি যদি তুমি চাও, ওএনজিসি, বিআরসি, ডিভিসি, জিএসআই, এনটিপিসি, ন্যাশনাল ড্রাগ এজেন্সি, ন্যাশনাল টেস্টিং হাউস, হ্যাঁ, তারপরে ফুড কর্পোরেশনের চাকরি, হ্যাঁ, তারপরে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডের চাকরি, যেগুলো কেমিস্ট্রি থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো হয় আর কি, সেইগুলো কিন্তু একই রকমভাবে অ্যাভেলেবেল আছে এবং তোমাদের পক্ষে পাওয়ার কিন্তু দারুণ সম্ভাবনা আছে। এই জন্য ভীষণ মানে মজা করে পড়ো, একদমই হয়ে যেও না, হ্যাঁ, ডিপ্রেসড হয়ে যেও না। আশপাশের লোকজন তোমাকে ডিপ্রেস করবে, তুমি ডাক্তার হতে পারলে না বলে জীবনে তোমার সব চলে গেল, ইঞ্জিনিয়ার হতে পারলে না বলে জীবনে তোমার সব চলে গেল, একদম বাজে কথা। হ্যাঁ, তুমি এই কেমিস্ট্রিটা পড়ে এত বড় জায়গায় যেতে পারবে না, তো ডাক্তাররা তোমাকে দেখবে, দেখে ঈর্ষা করবে। তুমি জাস্ট 3-4 বছর সময় আমাদের দাও, দেখো তোমাকে সেই জায়গায় আমি পৌঁছে দিতে পারি কিনা। ঠিক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে যারা নতুন এসছে তাদের জন্য আমি বললাম, যারা পুরনো তাদেরকে তো এই কথাগুলো আমি অলরেডি বলেছি। চলো, যেটা বলছিলাম, তাহলে এই যে দুটো টাইপের থিওরি, সেটা আগের দিন আমি লিখে দিয়েছিলাম তো বোর্ডে, নাকি? কিরে স্নিগ্ধা, হ্যাঁ স্যার। তাহলে ওইটা একটুখানি, ওই যে ক্লাস নোটটা ছিল সেই ক্লাস নোটটারও একটা পিডিএফ বানিয়ে না একটাখানি গ্রুপে দিয়ে দিস, হ্যাঁ, যারা নতুন এসছে তাদের জন্য। মানে খুব অল্প জিনিসই বলা হয়েছিল, শুধু ওইটুকু পার্ট একটুখানি ছবি তুলে গ্রুপে দিয়ে দিই, ওরা দেখে নিতে পারবে, সেখানে ওটা আমি আর লিখছি না। হ্যাঁ স্যার। চলো তাহলে এবার আমি শুরু করি। তাহলে দেখো, তাহলে আমি এই যে কেমিক্যাল কাইনেটিক্স, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে তোমার প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ছে, যে ক্যাটাগরিতে মানে মানে আমি বলছি তোমাদের সিলেবাসে যে কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা আছে, সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ছে, যে ক্যাটাগরিতে তোমার কোনো অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন নেই। তুমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা কখনো কখনো এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো, তার জেনারেলাইজেশন হচ্ছে এই থিওরিগুলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কেমিক্যাল কাইনেটিক্স সাবজেক্টটা কি? না, কেমিক্যাল কাইনেটিক্স সম্বন্ধে বলা হচ্ছে যে ইট ইজ এ সাবজেক্ট, it is a subject that deals with rate and mechanism of a chemical reaction. Chemical kinetics is a subject that deals with rate and mechanism of a chemical reaction. কোন একটা রাসায়নিক বিক্রিয়া, তার রেট, তার গতিবেগ এবং তার যে বিক্রিয়া কৌশল, মেকানিজম, সেইটা নিয়ে যেটা ডিল করে সেটাই হচ্ছে তোমার কেমিক্যাল কাইনেটিক্স। আচ্ছা আচ্ছা, এবারে একটা ব্যাপার দেখো, যে যখন তুমি কোনো একটা কেমিক্যাল রিয়াকশন নিয়ে কথাবার্তা বলো, তখন সেই কেমিক্যাল রিয়াকশন না দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে যেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। আসলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, যেটা বেসিক্যালি ডিল করে রেট অফ রিয়াকশন নিয়ে এবং কখনো কখনো তার মেকানিজম নিয়ে। এই সাবজেক্টটা পড়া আদৌ ইম্পর্টেন্ট কিনা সেইটা বোঝার জন্য আমি শুরু করি এইরকম ভাবে, যে যখন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন আমি মানে নিয়ে কথাবার্তা বলি, তার দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। তাহলে শুরুটা করছি এইরকম ভাবে, যে there are two important aspects of a chemical reaction in which we are interested. There are two important aspects of a chemical reaction in which we are interested. তারা কি কি? এক নম্বর হচ্ছে how much extent the reactant has been transformed into product, that is the
yield of the reaction এর যে প্রথম অ্যাসপেক্ট, সেই প্রথম অ্যাসপেক্টটাকে বলি, তারপর সেকেন্ড অ্যাসপেক্টটা নিয়ে কথাবার্তা বলবো। হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াক্ট্যান্ট হ্যাজ বিন ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, অর্থাৎ দ্য yield of the reaction। মানে ব্যাপারটা কিরকম দেখো, yield বলতে আমি কি বুঝছি সেটা একটুখানি দেখো। ধরো এরকম একটা ব্যাপার, আমি নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস তো রিয়াক্ট করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। এটা এই ব্যালেন্স করলে N2 প্লাস 3H2 মিলে 2 অ্যামোনিয়া হলো। আচ্ছা, প্রথমে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে, তারপর যখনই কিছু প্রোডাক্ট তৈরি হলো তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে, এবং সাফিসিয়েন্ট টাইম যদি অ্যালাউ করো বিক্রিয়াটা একটা সময় পরে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল। তাই এই যে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল বা সাম্যাবস্থায় পৌঁছে গেল, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় পৌঁছে যাওয়ার পরে তুমি যদি কোনো এক্সটার্নাল কন্ডিশনকে না পাল্টাও, অর্থাৎ টেম্পারেচার পাল্টাচ্ছ না, প্রেসার পাল্টাচ্ছ না, হ্যাঁ, কোনো অন্য কিছু এক্সটার্নাল প্যারামিটার যদি চেঞ্জ না করো, তাহলে রিয়াকশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন পুরো ফিক্সড হয়ে যাবে। মানে এই সময় যেটা হয়, মনে হবে যেন রিয়াকশনটা বন্ধ হয়ে গেছে, কারণ যে রেটে রিয়াকশন থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে সেই একই রেটে প্রোডাক্ট রিয়াকশনটা ফিরে আসে, অর্থাৎ বিক্রিয়াটা একটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। আচ্ছা, এবারে তুমি জাস্ট সিম্পলি দেখো, ধরো আমি শুরুতে টি ইকুয়াল টু 0-তে ধরে নাও নাইট্রোজেন নিয়েছো তুমি 10 মোল নাইট্রোজেন নিয়েছো, ধরে নাও 30 মোল হাইড্রোজেন নিয়েছো, করে অ্যামোনিয়া তৈরি হয়েছে ধরে নাও। মানে অ্যামোনিয়া ইনিশিয়ালি কিছু ছিল না, ইনিশিয়ালি অ্যামোনিয়া মানে শুরুতে টি ইকুয়াল টু 0-তে অ্যামোনিয়া কিছু তোমার ছিল না। আচ্ছা, এবারে কোন একটা অ্যাট ইকুইলিব্রিয়ামে, যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছালো, ধরে নাও নাইট্রোজেন এখনো পড়ে আছে, একবার এক্সাম্পল ধরে নাও তোমার 6 মোল এখনো পড়ে আছে, তার মানে 4 মোল রিয়াক্ট করে গেছে। তাহলে হাইড্রোজেন 3-4-12 মোল রিয়াক্ট করবে, তার মানে 18 মোল পড়ে থাকবে। আর অ্যামোনিয়া সে দেখো যত মোল নাইট্রোজেন ডিসঅ্যাপিয়ার করে, অ্যামোনিয়া তার ডাবল তৈরি হয়। তো 4 মোল ডিসঅ্যাপিয়ার করলে এটা বেশি করে তোমার 8 মোল অ্যামোনিয়া তোমার তৈরি হয়েছে, ঠিক আছে। এটা তাহলে 6 মোল, 18 মোল আর 8 মোল, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে গেল। আচ্ছা, এবারে যদি রিয়াকশনটা পুরো কমপ্লিট হতো, তাহলে যেটা হাইপোথেটিক্যালি ইফ one of the reactants is fully consumed, if one of the reactants is fully consumed, যদি একজন পুরোপুরি কনজিউমড হয়ে যেত, তাহলে এই পার্টিকুলার কেসে আমি কিন্তু 1 মোল নাইট্রোজেনের সঙ্গে মানে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন রিয়াক্ট করে, এবং সেই মতো করেই আমি 10 মোল নাইট্রোজেন এবং তার 3 গুণ 30 মোল হাইড্রোজেন দিয়েছি। তো রিয়াকশন যখন কমপ্লিট হচ্ছে, এটাও তোমার শেষ হচ্ছে, এটাও তোমার শেষ হচ্ছে, তখন অ্যামোনিয়া তৈরি হওয়ার কথা কত ছিল না, 20 মোল তৈরি হওয়ার কথা ছিল। তার মানে যদি রিয়াকশনটা পুরো কমপ্লিট হতো, অর্থাৎ ওয়ান অফ দ্য রিয়াকশন যদি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করতো, তাহলে অ্যামোনিয়া তৈরি হওয়ার কথা ছিল হচ্ছে 20 মোল। তাহলে এই যে তাহলে কি হলো দেখো, এই পার্সেন্ট অফ ইল্ড এইটা কি হবে এই পার্টিকুলার কেসে না, এক ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট তৈরি হচ্ছে তোমার 8 মোল, আর যদি রিয়াকশনটা পুরো কমপ্লিট হতো তাহলে তৈরি হওয়ার কথা ছিল হচ্ছে 20 মোল ইন্টু 100 এই পার্সেন্ট তুমি করলে, এইটা হচ্ছে তোমার পার্সেন্ট ইল্ড অফ দ্য রিয়াকশন। পার্সেন্ট ইল্ড অফ দ্য রিয়াকশন কত হচ্ছে দেখো, তোমার 40% তোমার ইল্ড হচ্ছে। তাহলে ইল্ড অফ এ রিয়াকশন বলতে আমি কি বুঝছি না, ইল্ড অফ এ রিয়াকশন যেটা মানে সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজ ইল্ড, ধরো এইটা, সেটা হচ্ছে তোমার ধরো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্ম অ্যাট ইকুইলিব্রিয়াম ডিভাইডেড বাই amount of product expected to be formed when one of the reactants is fully consumed, এইটা into 100%, this is the yield of the reaction। তাহলে কোন একটা রিয়াকশনের ইল্ড খুব ইম্পর্টেন্ট, দেখবে তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বে বা পরে অর্গানিকের প্র্যাকটিক্যাল করবে, যেখানে কোনো একটা ডেরিভেটিভ বা কোনো একটা প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হবে,
সেখানে তুমি যেটা দেখতে পাবে যে তোমাকে ওই পার্সেন্ট ইল্ড কিন্তু লিখতে হচ্ছে। বা হয়তো দেখা গেল যে তুমি কোনো একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছো, মানে অর্গানিকের এরকম রিয়াকশন তুমি পড়েছো, অ্যালকিল হ্যালাইড নিয়েছো, বা আরো আরো এরকম বলি, ধরো তুমি ক্লোরোবেনজিন নিয়েছো বা তুমি টলুইন নিয়েছো, সেখানে তুমি তার ক্লোরিনেশন করছো, তাহলে অর্থ পজিশনেও ক্লোরিনটা ঢুকতে পারে, প্যারা পজিশনেও তোমার ঢুকতে পারে, মেটা পজিশনে ইউজুয়ালি ঢোকে না। তাহলে এবারে অর্থ কতটা তৈরি হবে আর প্যারা কতটা তৈরি হবে, দেখবে তোমার ব্র্যাকেটে লেখা থাকে যে পার্সেন্টেজ অফ ইল্ড। হয়তো বললো হলো অর্থ হয়তো বললো 66%, আর প্যারা বললো 33%, এরকম যে পাশে পার্সেন্ট ইল্ড লেখা থাকে। তো সেই পার্সেন্ট অফ ইল্ডের মানেটা হচ্ছে এই, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে তখন কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট কতটা তৈরি হলো ডিভাইডেড বাই যদি কোনো একটা রিয়াকশন ফুললি কনজিউমড হতো তাহলে কতটা তৈরি হতো, সেই যে রেশিওটা 100 দিয়ে গুণ করলে তুমি পার্সেন্ট অফ ইল্ডটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাই ইল্ডের মানে বুঝলে? ইল্ড বলতে অ্যাকচুয়ালি কি বুঝছি, মানেটা পরিষ্কার? হ্যাঁ ঠিক স্যার। আছে, আচ্ছা। আচ্ছা, এবারে দেখো তুমি এই যে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট কতটা তৈরি হবে সেটা কি দিয়ে ঠিক হবে না, এই যে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট formed at equilibrium কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে নির্ভর করে। যেমন ধরো এই পার্টিকুলার ক্ষেত্রে তুমি যদি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা বলো, এটা কি হবে, এই ধরো তোমার অ্যামোনিয়ার পরিমাণটা অ্যাট ইকুইলিব্রিয়ামে তার পাওয়ার 2 হলো, আর নিচে হচ্ছে তোমার নাইট্রোজেনের পরিমাণটা অ্যাট ইকুইলিব্রিয়ামে ইন্টু হাইড্রোজেনের পরিমাণটা অ্যাট ইকুইলিব্রিয়ামে তার কিউব, এরকম করে তুমি লেখো। আর উপরে একটা জাস্ট C0 স্কোয়ার একটা দিয়ে দিচ্ছি, যেখানে হয় C0টা হচ্ছে 1 মোল পার লিটার। এটা এই C0টা কেন দিচ্ছে এখন তোমাকে ঠিক বুঝতে হবে না, মানে তুমি মনে রাখবে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিটলেস করার জন্য উপরে কিন্তু কনসেন্ট্রেশনের স্কোয়ার আছে আর নিচে হচ্ছে কনসেন্ট্রেশনের টোটাল পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে উপরে একটা কনসেন্ট্রেশন স্কোয়ার গুণ করে দিলাম যাতে করে ওভারঅল জিনিসটা ইউনিটলেস হয়ে যায়। মানে যদি তুমি অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাদের কনসেন্ট্রেশনগুলোকে ইন টার্মস অফ তুমি মোল পার লিটার লেখো, তাহলে এখানে C0টা হচ্ছে 1 মোল পার লিটার। এখন নিউমেরিক্যালি ভ্যালুটা পাল্টাবে না, কিন্তু ইউনিটটা কেটে যাবে। তো যেটা হচ্ছে দেখা যে অ্যামোনিয়ার পরিমাণটা ইকুইলিব্রিয়ামে কত সেটা কি দিয়ে তুমি বুঝবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে বুঝবে এইটা। আচ্ছা, আবার এগেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেন তো এইরকম ভাবে ডিফাইন হয়, এগুলো পরে সব শিখিয়ে দেবো। e⁻⁻Δ G0/RT হয়, মানে 11-12 যারা ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারটা ভালো করে পড়েছো তারা দেখবে সব ইকুয়েশন দেখেছো। হ্যাঁ, কিন্তু যাদের হয়তো ভুলে গেছো আর কি, ওটা তো 11-এ পড়ানো হয়ে যায়, যারা ভুলে গেছো তাদের জন্য আমরা পরে সব আবার বলে দেবো। এখন ইন্ট্রোডাক্টরি ক্লাসে কিছু কিছু কথাবার্তা হয়তো বলা যায় যে কথাগুলোর মানে এখন পুরো পরিষ্কার হয় না, কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেখানে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি লিখতে পারো e⁻⁻Δ G0/RT, যেখানে ডেল্টা G0টাকে বলা হয় স্ট্যান্ডার্ড গিবস এনার্জি অফ দ্য রিয়াকশন, স্ট্যান্ডার্ড গিবস এনার্জি অফ দ্য রিয়াকশন। মানে স্ট্যান্ডার্ড স্টেটের মানেটাও আবার পরে পরিষ্কার করা যাবে। স্ট্যান্ডার্ড স্টেটে কোন একটা রিয়াকশনের জন্য যে গিবস এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা ডেল্টা G0। আচ্ছা, আমি এতক্ষণই কেন বললাম, তাহলে দেখো যে ডেল্টা G0 জানলে তবে তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জানলে তবে ইকুইলিব্রিয়ামের প্রোডাক্ট কতটা তৈরি হয়েছে তবে সেটা বের করতে পারবে, তবেই তুমি ইলটাকে ক্যালকুলেট করতে পারবে। তাহলে এই যে ডেল্টা G0, তোমার কি মনে হয় এই ডেল্টা জি মানে ডেল্টা জি, ধরো জিরোটা না হয় তুমি ভুলেই গেলে, ডেল্টা জি চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি, সেই গিবস ফ্রি এনার্জি কথাটা তুমি কোথায় শুনেছো? থার্মোডাইনামিক্সের মধ্যে শুনেছো, তাই তো? গিবস ফ্রি এনার্জি কথাটা তো থার্মোডাইনামিক্সের মধ্যে শুনেছো, তাই না? কি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে গিবস ফ্রি এনার্জি যদি থার্মোডাইনামিক্স থেকে মানে থার্মোডাইনামিক্সে শোনো তুমি, তাহলে সেই ডেল্টা G0 সেখান থেকে কে ইকুইলিব্রিয়াম পাচ্ছ, কে ইকুইলিব্রিয়াম থেকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন পাচ্ছ অ্যাট ইকুইলিব্রিয়াম, তবে তুমি ইলটা পাচ্ছ। তার মানে পরিষ্কার এই ইলটা অর্থাৎ হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াক্ট্যান্ট হ্যাজ বিন ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, এই জিনিসটাকে বুঝতে গেলে তোমার থার্মোডাইনামিক্স লাগছে। তার মানে এটা দাঁড়াচ্ছে ইট ইজ দ্য থার্মোডাইনামিক্স, ইট ইজ দ্য
thermodynamics that decides the yield of the reaction. yield of the reaction এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক ফেনোমেনন। থার্মোডাইনামিক জানলে মানে এর সাথে কিন্তু রেটের কোনো সম্পর্ক নেই, মানে ইকুইলিব্রিয়ামটা কত তাড়াতাড়ি পৌঁছাচ্ছে বা হ্যানাতানা এইটা কিন্তু কোনো সম্পর্ক নেই। যে সাফিসিয়েন্ট টাইম তুমি অ্যালাউ করবে, অনেক বেশি সময় অ্যালাউ করবে, অনেক বেশি সময় অ্যালাউ করলে যে কোনো একটা বিক্রিয়া এই রেডিও অ্যাক্টিভ ডিকেগুলো বাদ দিয়ে তার সাম্যাবস্থায় আসে। যখন সাম্যাবস্থায় চলে এলো বা ইকুইলিব্রিয়ামে চলে এলো, সেই তখন তুমি সেখান থেকে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছ। আর কতখানি প্রোডাক্ট তৈরি হওয়ার কথা ছিল সেটা তুমি স্টোইচিওমেট্রি দেখে বুঝে যেতে পারছো। মানে এই পার্টিকুলার কেসে পুরো রিয়াকশনটা কনজিউমড হলে 20 ml অ্যামোনিয়া 20 মোল অ্যামোনিয়া তৈরি হওয়ার কথা, তো সেখান থেকে তুমি ইল্ডটাকে বের করে ফেলতে পারছো। তার মানে দেখো থার্মোডাইনামিক জানলে তুমি কিন্তু ইল্ড পাবে। তাহলে এই যে কেমিক্যাল রিয়াকশনের যে প্রথম অ্যাসপেক্টটা, হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াকশন হ্যাজ বিন ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য ইল্ড অফ দ্য রিয়াকশন, এইটা কিন্তু কোথা থেকে বুঝতে পারছো না, এইটা তুমি বুঝতে পারছো পুরোটাই হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে। কি এটা পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা আছে? দেখো কোনো অসুবিধা আছে? কারো কিছু অসুবিধা আছে বাবু? না স্যার। সবাই বলো, মানে কার অসুবিধা আছে বলো। হ্যাঁ মানে আমি তো 10-11 জন তো জয়েন করে দেখলাম, মানে কারো কিছু কি অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে তো? এটা আচ্ছা, এবারে সেকেন্ড যে পয়েন্টটা যে হাউ মাচ, মানে এই যে ইলটা কত তাড়াতাড়ি তোমার পৌঁছাচ্ছে, মানে হাউ ফাস্ট the reactant has been transformed into product, that is the rate of the reaction. That is the rate of the reaction. তাহলে সেকেন্ড যে অ্যাসপেক্টটা খুব দরকার, আগেরটা ছিল কতটা এক্সটেন্টে রিয়াকশনটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়েছে, অর্থাৎ ইলটা কত, আর তারপর একটা ইলটা তুমি কত তাড়াতাড়ি পৌঁছালো, অর্থাৎ হাউ ফাস্ট দ্য রিয়াকশন হ্যাজ বিন ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট। যে কতটা তাড়াতাড়ি রিয়াকশনটা প্রোডাক্টে পৌঁছাচ্ছে, সেই কতটা তাড়াতাড়ি রেটটা অর্থাৎ টাইম রিলেটেড এই যে পার্টটা, সেটা থার্মোডাইনামিক্সের বিষয় নয়। থার্মোডাইনামিক্সে কিন্তু কোথাও তোমার ওই মানে টাইমটা কোথাও থাকে না। তোমরা যে থার্মোডাইনামিক্সটা পড়েছো, তাহলে এই যে সময়ের সাথে সাথে কতটা তাড়াতাড়ি রিয়াকশনটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়েছে, অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশন, সেটা কি দিয়ে কন্ট্রোল হবে, সেটা হচ্ছে তোমার কেমিক্যাল কাইনেটিক্স থেকে। তার মানে পরিষ্কার হচ্ছে ইট ইজ দ্য chemical kinetics that decides the rate of the reaction. তোমরা 11 কে থার্মোডাইনামিক্স বা ইকুইলিব্রিয়াম পড়েছো, সেখানে কিন্তু তোমার সকল কেমিক্যাল কাইনেটিক্সের কোনো রোল ছিল না। কিন্তু এখন যেটা আমরা পড়বো, যেটা ক্লাস 12-এ তো আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছিলে, যে ক্লাস 12-এ যে কেমিক্যাল কাইনেটিক্স, সেখানে তোমার রেট নিয়ে কথাবার্তা বলা হবে, এবং এই রেট নিয়ে বা রেট অফ এ রিয়াকশন নিয়ে যে আলোচনাটা হয়, সেটাই হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের বিষয়। ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে একটা কথা জাস্ট একটুখানি গল্প বলছি, একটু শোনো, কিছু লেখার দরকার নেই। আচ্ছা, মানে আমি যদি এরকম প্রশ্ন করি যে কেমিক্যাল কাইনেটিক্স কি আদৌ ইম্পর্টেন্ট, মানে আমি এটা বলতে চাইছি, ধরো আমি তো সবসময় চাইবো ইল্ড যত বেশি হয় ততই ভালো, অর্থাৎ যত বেশি রিয়াকশন প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে ততই ভালো, কারণ আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটাই পেতে চাইছি। এবারে কথাটা হচ্ছে যে যে এই যে ইল্ডটা কত তাড়াতাড়ি আমি পাচ্ছি সেটা আদৌ ইম্পর্টেন্ট কিনা, বা রেট অফ দ্য রিয়াকশনসটা আদৌ ততটা ইম্পর্টেন্ট কিনা যতটা ইল্ড অফ দ্য রিয়াকশন। আচ্ছা, এরকম সিচুয়েশন আসে যেখানে না তোমার দেখবে যে মানে কতটা তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামটা পৌঁছাতে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। এটা হয় মাঝে মজা করে বলে একদিন আমাদের যে বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী, অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী একদিন ইন্টারভিউতে বলছিলেন, গৌতম ভট্টাচার্যকে দেওয়া ইন্টারভিউতে, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিক ভার্সেস ধরো তোমার নর্মাল যে মিউজিকগুলো আর কি,
তা থেকে এটা বলছেন যে ক্লাসিক্যাল মিউজিকটা কিছুটা হচ্ছে বিরিয়ানির মতো, দম বিরিয়ানি। তোমাকে সারাদিন ধরে সেই বিরিয়ানিটা তোমাকে রান্না করতে হচ্ছে। মানে একদম সকাল থেকে স্টার্ট করলে, হ্যাঁ, তোমার কতক্ষণ তুমি জাফরান থেকে কতক্ষণ তুমি ভিজিয়ে রাখবে, চালটা কতক্ষণ ভিজিয়ে রাখবে, মাটনটাকে তুমি কতক্ষণ ম্যারিনেট করবে, এসব করে প্রায় সারা দিনের ব্যাপার হচ্ছে একটা বিরিয়ানি বানানো। বানানোর পরে হচ্ছে একটা পুষ্টিকর কিছু তুমি পাচ্ছ। এটা সাডেনলি তো বিরিয়ানি একটা অসাধারণ ভালো খাবার, এবং সেটা বানাতে অনেকটা বেশি সময় লাগে। কিন্তু তুমি দেখবে যে তুমি রাস্তাঘাটে ফাস্ট ফুড থেকে শুরু করে বাড়িতে ইভেন তোমার সকালের টিফিন, তুমি দেখো বিরিয়ানি তুমি সারাদিনে কবার সারা বছরে তুমি কবার খেয়েছো, আর ম্যাগি তুমি কবার খেয়েছো একটু খেয়াল করে দেখো। রাস্তার এগ রোল তুমি কতবার খেয়েছো তুমি খেয়াল করে দেখো। চাউমিন রাস্তার তুমি কত তাড়াতাড়ি খেয়েছো তুমি দেখো, কতবার খেয়েছো দেখো। দেখবে যেগুলো সকাল ফাস্ট ফুড বা তোমার এই ধরনের ম্যাগি টাইপের জিনিসপত্রগুলো, সেইগুলো সাডেনলি হয়তো বিরিয়ানির মতো অত পুষ্টিকর নয়, অত ডেলিশিয়াস খাবারও নয়, তবু সেটার একটা বিশাল বাজার আছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে ওটা ভীষণ তাড়াতাড়ি করে ফেলা যাচ্ছে, ভীষণ কুইকলি ওটা করতে পারা যাচ্ছে। তাহলে কখনো কখনো তোমার তাড়া আছে, তুমি কি রোজ বিরিয়ানি বানাবে? তখন তোমাকে কি করতে হবে? ম্যাগি খেয়েই কাটাতে হবে। তুমি রাস্তায় বেরিয়েছো, হ্যাঁ, রাস্তায় যখন তুমি বেরিয়েছো, তোমার তুমি কি আবার নতুন করে ভাত ডাল ইত্যাদি রান্না করে খাবে, নাকি কেউ একজন একটা বাটার টোস্ট বা এগ টোস্ট করে দিলে তুমি তাতে খুশি থাকবে? তাহলে অবভিয়াসলি হচ্ছে, আমি বুঝছি বিরিয়ানি খুব ভালো, বা বাড়িতে সারাদিন ধরে রান্না করে তারপরে খাওয়াটা সাডেনলি খুব ভালো, কিন্তু এরকম সিচুয়েশন আসে যখন তাড়া থাকে, তখন কিন্তু তোমাকে ওই ম্যাগি খেতে হয়। ঠিক আছে? এখানেও ঠিক একই রকমের সিচুয়েশন। হ্যাঁ, আমি সার্টেনলি ইল নিয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে, যার টাইম লাগবে লাগুক, আমার আলটিমেটলি ইলটাকে বাড়াতে হবে। কিন্তু সবসময় সেরকম নয়। একটা এক্সাম্পল বলি, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো ওই যে হেবার পদ্ধতিতে যে অ্যামোনিয়া প্রিপারেশন, এই হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রিপারেশনের ভীষণ ভালো একটা গল্প আছে। আসলে যেটা কথা হলো যে, যখন তোমার ধরো জার্মানির সাথে অন্যান্য দেশের যখন যুদ্ধ লাগলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, প্রথম বিশ্বযুদ্ধের আগে, মানে মূলত একটা দিকে ব্রিটিশরা আছে, অন্যদিকে হচ্ছে জার্মানরা আছে। এবারে তখন যে গোলা বারুদ ইত্যাদি বানানো হতো, তার জন্য চিলি সলপিটার ব্যবহার করা হতো। চিলি সলপিটার মানে কি? সোডিয়াম নাইট্রেট, তাই তো? চিলি সলপিটার, চিলি সলপিটার চিলি দেশে পাওয়া যায়। সাউথ আমেরিকার একটা উপকূলবর্তী একটা লম্বা দেশ, সেটা হচ্ছে চিলি দেশ। সেই চিলি দেশ থেকে চিলি সলপিটার পাওয়া যেত। এবং চিলি সলপিটার যেটা, সেটা হচ্ছে তোমার মানে এর তৈরির জন্য, তোমার বারুদ তৈরির জন্য চিলি সলপিটার কিন্তু খুব একটা এসেন্সিয়াল পার্ট, আর কি, খুব এসেন্সিয়াল একটা জিনিস। আচ্ছা, এবারে ব্রিটেন তারা বিভিন্ন দেশকে চিলি সলপিটার সাপ্লাই করতো গোলা বারুদ ইত্যাদি বানানোর জন্য। এবার যখন ইংরেজদের সঙ্গে জার্মানের যুদ্ধ হয়েছে, নিশ্চয়ই জার্মানকে তারা চিলি সলপিটার সাপ্লাই করবে না, বা চিলি সলপিটার তাদেরকে বিক্রি করবে না। তখন জার্মানির রাষ্ট্রনায়কটা খুব বিপদে পড়ে গেল। তারা যেটা দেখলো যে, তাই তো, যদি আমি বারুদই না বানাতে পারি, আর বারুদ বানানোর জন্য চিলি সলপিটার দরকার, সেটা যদি আমি না পাই, তাহলে তো আমি যুদ্ধে হেরে বসবো। তখন তারা কি করলো, তাদের বিখ্যাত বিজ্ঞানী অসওয়াল্ড, অসওয়াল্ড তার ঠিক কিছুদিন আগে নোবেল পেয়েছেন, 1908-এ অসওয়াল্ড নোবেল পেয়েছেন। তিনি দেশের সবচেয়ে বড় বিজ্ঞানী। তাকে ডেকে একটা টিম তৈরি করে দিল, বললো তোমরা চিলি সলফেটের অল্টারনেটিভ কিছু একটা বানিয়ে দাও। আচ্ছা, এবারে অসওয়াল্ড যেটা ভাবলে, তাতে সোডিয়াম নাইট্রেট, তাহলে সোডিয়াম নাইট্রেট পাবো কি করে? সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড মেশালে সোডিয়াম নাইট্রেট পাওয়া যায়। আচ্ছা, সোডিয়াম হাইড্রক্সাইড বানানোর ইন্ডাস্ট্রিয়ালি বানানোর মেথড অলরেডি জানা ছিল। তার মানে আমাকে একটা এমন বানাতে হবে, তোমার নাইট্রিক অ্যাসিড বানাতে হবে। অসওয়াল্ড একটা মেথড দিলেন, অসওয়াল্ড মেথড অফ প্রিপারেশন অফ নাইট্রিক অ্যাসিড। তিনি বললেন অ্যামোনিয়া, তার এরিয়াল অক্সিডেশন করে নাইট্রিক অক্সাইড পাওয়া যাবে, তার সঙ্গে জল মিশিয়ে নাইট্রিক অ্যাসিড পাওয়া যেতে পারে। তার মানে অ্যামোনিয়া থেকে কিন্তু নাইট্রিক অ্যাসিড বানানো যেতে পারে। অসল তার ইন্ডাস্ট্রিয়াল মেথডটা বলে দিলেন। আচ্ছা, অ্যামোনিয়া বানাবে কি করে? লোকে ভাবলো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সেটা তো অ্যাভেলেবেল, মানে জল ভাঙলে হাইড্রোজেন, জলে ইলেকট্রোলিসিস মানুষ শিখে গেছে, জল ভাঙলে সেখান থেকে হাইড্রোজেন পাওয়া যাবে। আর এয়ারের ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন করে, জুল থমসন এক্সপেরিমেন্টের সাহায্যে ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন করে এয়ার থেকে তুমি নাইট্রোজেনকে আলাদা করে নিতে পারবে। সেই নাইট্রোজেন হাইড্রোজেন মেশাবে, মিশিয়ে অ্যামোনিয়া তৈরি হবে। এবং তিনি এটাও বললেন যে, তার যে থার্মোডাইনামিক্সটা বলছে যে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া বানানো, তার ইলটাকে বেশি করে বাড়াতে হয়, তার প্রেশারটা যথেষ্ট বেশি নিতে হবে, আর টেম্পারেচারটা বেশ কম নিতে হবে। কারণ প্রসেসটা অ্যাকচুয়ালি তোমার এক্সোথার্মিক, সেখানে টেম্পারেচারটাকে কম নিতে হবে আর প্রেশারটাকে বেশি নিতে হবে। তাহলে অসওয়াল্ড থিওরিটিক্যালি থার্মোডাইনামিক্সের উপর বেস করে বললো যে ইল বেশি পেলে টেম্পারেচার কম না, প্রেশারটা বেশি না। আচ্ছা, এটাকে নিয়ে
যখন বানানোর চেষ্টা করা হলো, এবারে অসওয়াল যেমন থিওরিটিক্যালি ব্যাপারগুলো বলে দিচ্ছে, তখন বস বলে একজন বিজ্ঞানী ছিল, BOSCH বস, তিনি বেসিক্যালি অ্যাপারেটাস বানানোর ওস্তাদ। তিনি বললেন যে এত বেশি প্রেসার সহ্য করতে গেলে তাহলে স্টিলের তৈরি বেশ বড় বড় জার বা কন্টেনার বানাতে হবে। তিনি সেই রকম ভাবে বস অ্যাপারেটাস বানালেন, করে প্রচন্ড বেশি প্রেসার দেওয়া হলো, টেম্পারেচার কম রাখা হলো, করে যখন আলটিমেটলি অ্যামোনিয়া তৈরি করা গেল, হ্যাঁ, অ্যামোনিয়ার যে ঝাঁঝালো স্মেল যেটা তুমি টয়লেটের আশেপাশে গেলে শুনতে পাও, সেই অ্যামোনিয়া তৈরি করা গেল। দেখা গেল যে যে এই অ্যামোনিয়া প্রিপারেশনটা এতটাই স্লো যে তোমার আপ টু 45% পর্যন্ত ইল হতে পারে, কিন্তু সেই 45% ইল পেতে 4 থেকে 5 বছর লাগে। মানে নাইট্রোজেন হাইড্রোজেন হাই প্রেসার লো টেম্পারেচারে রিয়াকশন করছে, কিন্তু রিয়াকশন রেটটা এতটাই স্লো যে তোমার ইকুইলিব্রিয়াম ইল তুমি পেতে পারো আপ টু 45% পর্যন্ত, কিন্তু সেটা পেতে গেলে তোমাকে ওই 4-5 বছর ধরে রিয়াকশনটাকে করতে হবে। কিন্তু যুদ্ধ তো আসন্ন, তাহলে যুদ্ধ যদি এত সামনাসামনি আসে তাহলে তো অত ওয়েট করা যাবে না। তখন ডাক পড়লো যে হেবারের। হেবার হেবার যদি গুগল তুমি দেখো তাহলে হেবার তো বেসিক্যালি মানে হিটলার যখন কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিলেন তখন হেবার তার সাগরেদ ছিল। সে মানুষ মারা টারার জন্য মানে বিজ্ঞানীদের যে মেধাটাকে ব্যবহার করে মানুষ মারা, সেখানে হেবার ওয়ান অফ দ্য কি বলবো অ্যাকিউজড পার্সন আর কি। সেখানে হেবার তাকে ভালো মানুষ ধরা হয় না, যাকে কিন্তু হেবার তাকে যখন ডাকা হলো যে ঠিক আছে যে আমাকে অ্যামোনিয়া বানাতে হবে কিন্তু খুব কুইকলি, কি করে তুমি বানাবে। হেবার এটা ওটা সেটা ট্রাই করলো, করে একটা অপটিমাল কন্ডিশন নিয়ে এলেন। সেটা হচ্ছে তিনি বললেন ওই মোটামুটি 180 থেকে 200 অ্যাটমসফিয়ার প্রেশার, 550 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি টেম্পারেচার। তারপরে তিনি বিভিন্ন ক্যাটালিস্ট ইনহিবিটার ইত্যাদি ইউজ করলেন, হ্যাঁ, আয়রন ক্রোমিয়াম দ্য ক্যাটালিস্ট, মলিবডিনাম হচ্ছে ইনহিবিটার। এইসব ব্যবহার করে তিনি চোখের নিমেষে অ্যামোনিয়া তৈরি করতে সমর্থ হলেন, কিন্তু ইল হলো মাত্র 6%। এবার তুমি খেয়াল করে দেখো 45% ইল হতে পারতো, অনেক বেশি সময় লাগবে, সেটাকে আমি বাইপাস করলাম, মাত্র 6% ইলডেই আমি সন্তুষ্ট রইলাম, কারণ সেটা ভীষণ কুইকলি পাওয়া যাচ্ছে বলে। এবং এই অ্যামোনিয়া প্রিপারেশনের জন্য হেবার কিন্তু তার পরের বছর নোবেলও পেয়ে গেল। তাহলে দেখো, তাহলে এবারে এই বিংশ শতাব্দীতে যে সায়েন্সের যে সেরা যে আবিষ্কার, কেমিস্ট্রির সেরা আবিষ্কারের মধ্যে অ্যামোনিয়া প্রিপারেশন বাই হেবার প্রসেস, সেটা হচ্ছে 2 নম্বর, সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছিল। ফার্স্ট ভোটটা পেয়েছিল ওয়াটসন ক্রিকের যে ডিএনএ যে ডাবল হেলিকাল স্ট্রাকচার, সেটা কিন্তু 1 নম্বর। আর 2 নম্বর সেরা আবিষ্কার ছিল অ্যামোনিয়া প্রিপারেশন, কারণ অ্যামোনিয়া সেখান থেকে পরবর্তীকালে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যাবে, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন পেপটাইড সব তৈরি করে হিউম্যান বডি যে স্ট্রাকচারটা সেটা বুঝতে পারা যাচ্ছে। প্লাস অ্যামোনিয়া বিভিন্ন সার বা ইত্যাদি পারপাসে ব্যবহৃত হচ্ছে, মানে অ্যামোনিয়ার ইউজ হচ্ছে হিউজ। এক্ষেত্রে কাঁচামাল যেটা নাইট্রোজেন হাইড্রোজেন সেটা কিন্তু অ্যাভেলেবেল, সেখানে ইল কম হলো তাতে আমার কিছু এসে গেল না, কতটা তাড়াতাড়ি হলো দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এই পার্টিকুলার গল্পতে তুমি পরিষ্কার বুঝতে পারছো, গল্প মানে একটা সত্যি ঘটনা, এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো কখনো কখনো ইলকে তোমার কম্প্রোমাইজ করতে হয় রেট দিয়ে, মানে রেট সামটাইমস মে বিকাম মোর ইম্পর্টেন্ট দ্যান ইল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে রেটটা অ্যাকচুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সও কিন্তু ইম্পর্টেন্ট। যে তুমি শুধুমাত্র ইল নিয়ে মাথা ঘামাবে, শুধুমাত্র ইকুইলিব্রিয়াম নিয়ে মাথা ঘামাবে, তুমি রেট নিয়ে বা কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে কোনো কথাবার্তা বলবে না তা না। কেমিক্যাল কাইনেটিক্সও কিন্তু থার্মোডাইনামিক্সের মতো অত না হলেও এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম? গল্পটা মনে থাকবে তো? যেসব গল্পটা বলেছি মনে থাকবে? আমি তো কিছু লিখলাম না, গল্প আর কি লিখবো, মনে থাকবে? খোকা, অর্পণ, হ্যাঁ, তাহলে আমি যদি 2-4 দিন পরে জিজ্ঞেস করি গল্পটা বলতে পারবি তো? ঠিক আছে, ভালো, দেখা যাক। বল, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? কি গো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল খোকা? আরে কে বলবি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল? আরে ইতিহাসে পড়েছিস না? 1914। হ্যাঁ, 1914 থেকে 19। হ্যাঁ, আর দেখো এই যে অসওয়াল বললাম 1908 সালে নোবেল পেয়েছে, হ্যাঁ, হেবার হচ্ছে 1909 সালে নোবেল পেয়েছে। মানে যুদ্ধ হওয়ার 4-5 বছর আগেই তো লোকে বুঝতে পারছিল যে যুদ্ধ হতে চলেছে।
তখন থেকে হচ্ছে কিন্তু জার্মান তাদের আখের গোছানোর চেষ্টা করছিল। হুম তার মধ্যে প্রথম একটা পার্ট হচ্ছে দেখো হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রিপারেশন। এই এই যে হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রিপারেশন, তার বুঝতে পারছো কতটা পলিটিক্যাল ইম্প্যাক্টও আছে এখানে। এটা খুব ইম্পর্টেন্ট। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রিপারেশন তুমি ছোটবেলা থেকে পড়ছো, কিন্তু এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ডিসকভারি আর কি। এটা বিংশ শতাব্দীর সেরা যে ডিসকভারিগুলো তার মধ্যে সেকেন্ড বেস্ট ডিসকভারি ধরা হয় এটাকে। সাংবাদিক এবং সায়েন্টিস্টদের ভোটে এটা সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছিল। ফার্স্ট বা ম্যাক্সিমাম ভোট পেয়েছিল হচ্ছে তোমার ওই ওয়াটসন ক্রিকের হচ্ছে ডিএনএ যে স্ট্রাকচার ডিটারমিনেশন সেটা। ঠিক আছে, চলো আমি এবারে ফিরে আসি। আচ্ছা, এবারে তুমি যখন কেমিক্যাল রিয়াকশন গুলোকে দেখো, সেই কেমিক্যাল রিয়াকশনস গুলো তোমার তিনটে ক্যাটাগরি হতে পারে, মানে ডিপেন্ডিং অন রেট কেমিক্যাল রিয়াকশন গুলো তিন রকমের হতে পারে। ডিপেন্ডিং অন রেট chemical reactions can be of three types. কি কি তারা? প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার ভেরি ফাস্ট রিয়াকশন। ভেরি ফাস্ট রিয়াকশন। আসলে কিছু কিছু রিয়াকশন আছে যেটা ভীষণ তাড়াতাড়ি ঘটে, যেমন খুব তাড়াতাড়ি ঘটে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিয়াকশন বা একটা স্ট্রং অ্যাসিডের ডিসোসিয়েশন, এগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি ঘটে। এদের হাফ লাইফ টাইম বা কখনো যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিট হওয়ার টাইমটা হচ্ছে জাস্ট তোমার 10⁻⁸ সেকেন্ড, 10⁻⁶ এরকম আর কি। আর কিছু কিছু আছে যারা হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। আর ভেরি স্লো রিয়াকশন গুলো তোমার কি বলবো, মানে ভেরি ফাস্ট রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন। ভেরি স্লো রিয়াকশন গুলো এতটাই স্লো যে নর্মাল ল্যাবরেটরি কন্ডিশনে আদৌ যে কোনো একটা রিয়াকশন প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়েছে তুমি কিছু দেখতেই পাবে না। মানে এরকম ছোটবেলা থেকে তুমি শুনে আসছো যে তাজমহলের ঔজ্জ্বলতা কমছে, তাহলে তাজমহলের ঔজ্জ্বলতা যে কমছে তার মানে একটা রেটের সঙ্গে রিলেটেড। এবারে তুমি কি করলে যে তাজমহলের ঔজ্জ্বলতা কতটা কমছে দেখার জন্য তুমি তোমার বাবা মায়ের সাথে তাজমহলে গেলে, গিয়ে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাজমহলের দিকে তাকিয়ে বসে আছো যে শুরুতে যে ঔজ্জ্বল্য ছিল ঔজ্জ্বল্যটা দু কমলো কিনা। অর্থাৎ একদিন ধরে বসে থেকেও তুমি কিন্তু সারাদিন ধরে বসে থেকো বা ইভেন 2-5 দিন 10 দিন 15 দিন 20 দিন বসে থেকেও হচ্ছে তাজমহলের যে ব্রাইটনেসটা যে অ্যাকচুয়ালি কম সেটা তুমি বুঝতে পারবে না। এটাকে বুঝতে গেলে কি করতে হবে না, হয়তো 20 বছর পরে তোমাকে যেতে হবে। এখন তুমি ভালো করে দেখে এলে সেটাকে মাথায় রেখে দিতে হবে, 20 বছর পরে আবার যেতে হবে, দেখে তবে বুঝতে পারবে যে আদৌ কোনো চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে। আবার ধর কখনো কখনো রেডিও অ্যাক্টিভ রিয়াকশনস হয়, সেখানে দেখা যাচ্ছে হাফ লাইফ টাইম হচ্ছে কয়েক হাজার বছর। বেশ কিছু কিছু মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে যাদের হাফ লাইফ টাইম অর্ধ জীবনকাল হচ্ছে বেশ কয়েক হাজার বছর ইভেন। তাহলে সেই ধরনের রিয়াকশনগুলো সময়ের সাথে সাথে এতটাই স্লোলি যায় সেগুলোকে স্টাডি করা খুব ডিফিকাল্ট হয়, সেটা হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। আর 3 নম্বর হচ্ছে রিয়াকশনস অফ মডারেট রেট। রিয়াকশনস অফ মডারেট রেট মানে রিয়াকশন অফ মডারেট রেট মানে এই রিয়াকশন গুলোর হাফ লাইফ টাইম ধরো ওই কয়েক, হয়তো ম্যাক্সিমাম কয়েক দিন, নাহলে ইউজুয়ালি কয়েক ঘন্টা বা কয়েক মিনিট বা কখনো কখনো কয়েক সেকেন্ড। সেটা হচ্ছে রিয়াকশন অফ মডারেট রেট। আচ্ছা, এই দু রকমের রিয়াকশন, এই দু রকমের রিয়াকশন কিন্তু স্টাডি করা খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু স্টাডি। মানে ভেরি ফাস্ট রিয়াকশনকে তুমি স্টাডি করা খুব অসুবিধে। তার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি কিছু একটা মেজারমেন্টের আগেই রিয়াকশন শেষ হয়ে গেল। আবার ভেরি স্লো রিয়াকশন, তার জন্য যেটা হবে তোমাকে সে দিনের পর দিন বসে থাকতে হবে কোনো একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখার জন্য। দুটোই তোমার পক্ষে সম্ভব না, মানে ভেরি ডিফিকাল্ট টু স্টাডি, ভেরি ডিফিকাল্ট টু স্টাডি। আচ্ছা, কিন্তু রিয়াকশন অফ মডারেট রেট তোমাদের ল্যাবরেটরিতে বেশ কিছু কিছু রিয়াকশন স্টাডি করতে হয়। যেমন ধরো তোমার মানে ধরো হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজিশন কাইনেটিক্স তোমাকে স্টাডি করতে হয়। তারপরে একটা এস্টারের যে হাইড্রোলিসিস সেই রিয়াকশন তোমাকে স্টাডি করতে হয়। পটাশিয়াম হাইড্রোজেন, পটাশিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম পারডাই সালফেট, এদের রিয়াকশন তোমাকে স্টাডি করতে হয়। তাহলে এই ধরনের বেশ কিছু রিয়াকশন তুমি ল্যাবরেটরিতে স্টাডি করো, যেটা কিন্তু তোমার কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। তার মানে এটা হচ্ছে ইজি টু স্টাডি ইন
অর্ডিনারি ল্যাবরেটরি কন্ডিশন। অর্ডিনারি ল্যাবরেটরি কন্ডিশন মানে তোমার নর্মালি একটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আন্ডার গ্রাজুয়েট ল্যাবে যে টাইপের ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়েই কিন্তু তুমি এই রিয়াকশনস অফ মডারেট রেট এটাকে স্টাডি করতে পারো। সেই জন্য আমরা যে ধরনের এক্সাম্পলগুলো প্র্যাকটিক্যালে করব বা যে ধরনের জিনিসগুলোকে অ্যাকচুয়ালি খুব মাইনরলি দেখবো তারা হচ্ছে এই টাইপের রিয়াকশনস অফ মডারেট রেট, যেটা তোমার ওই কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যেই এটা হয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জাস্ট আমি ডিপেন্ডিং অন রেট যে কেমিক্যাল রিয়াকশনকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করছে এবং তার মধ্যে যেটা তোমার লাস্টটা রিয়াকশন অফ মডারেট রেট, এই রিয়াকশনগুলি মূলত স্টাডি করা হয়। তোমাদের প্র্যাকটিক্যালও তো আছে, যখন প্র্যাকটিক্যাল গুলো তুমি করবে দেখবে প্র্যাকটিক্যালে এই রিয়াকশন অফ মডারেট রেট সেই ধরনের রিয়াকশনগুলিকে শুধুমাত্র হ্যান্ডেল করা বা স্টাডি করা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট আমি একটুখানি টেকনিক্যাল জায়গায় আসছি। তবে এখন তো 11-12 তো বেশ অনেকটা পোর্শন শেখানো হয়। আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি অলরেডি জানো, হ্যাঁ, তবু আরেকবার একটুখানি সিলেবাসে যেহেতু আছে আমাদের বলতে হচ্ছে। দেখো তুমি একটা এই কোন একটা কেমিক্যাল রিয়াকশনকে শর্ট হ্যান্ড নোটেশনে লিখবো আর কি। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশন ইন শর্ট হ্যান্ড নোটেশন, কেমিক্যাল রিয়াকশন ইন শর্ট হ্যান্ড নোটেশন মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো একটা টিপিক্যাল রিয়াকশনকে তুমি এইরকম ভাবে লিখছো, কনসিডার এ ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন, কনসিডার এ টিপিক্যালটা এখানে জুড়ে দাও একটুখানি। টিপিক্যাল করে একটা পার্টিকুলার রিয়াকশন বলছি না, জাস্ট জেনারেল একটা রিয়াকশন বলছি। টিপিক্যাল ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন সেটা এরকম দেখতে, ধরো নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট ডট ডট, সেইখান থেকে তোমার ব্যালেন্স যেহেতু করছে ইকুয়াল টু সাইন দিয়ে দাও, ধরো তৈরি হলো নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট ডট ডট, এটা তার মানে এ বি তারা রিয়াক্ট করে তোমার ডিই এসব তৈরি করছে। হ্যাঁ, এবার এটা তুমি ব্যালেন্স করেছো, ঠিক আছে, এটা ব্যালেন্স করা হয়েছে। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, এক্সাম্পল তুমি জাস্ট এইভাবে লিখলে, যেটা আমি লিখেছিলাম নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস ইকুয়াল টু দিয়ে এই যে 2 অ্যামোনিয়া গ্যাস, যে এক্সাম্পলটা আমি আগেও আলোচনা করেছিলাম, এটা হচ্ছে ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, যা সমতা বিধান করা হয়ে গেছে। আর আমাকে এক্ষুনি বলো তো যে কোন একটা রিয়াকশনকে কেন ব্যালেন্স করতে হয়। আমি যদি এরকম একটা কোশ্চেন করি, কোশ্চেনটা এরকম করি, হোয়াই শুড এ কেমিক্যাল রিয়াকশন, why should a chemical reaction be balanced? বলো তো কেন একটা কেমিক্যাল রিয়াকশনকে ব্যালেন্স করার দরকার পড়ে, কে বলবে? একদমই একদমই, টু স্যাটিসফাই দ্য কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল। কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল, এই যে ভরের নিত্যতা সূত্র আছে, যে কোন একটা রিয়াকশনের আগে এবং পরে মাসটা একই থাকবে, সেটাকে স্যাটিসফাই করার জন্য টু স্যাটিসফাই দ্য কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল, যেখানে একটা কেমিক্যাল রিয়াকশন তোমার ব্যালেন্স করতে হয় টু স্যাটিসফাই দ্য কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল, এইটা সেইখানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনকে তোমার ব্যালেন্স করার দরকার পড়ে। ঠিক আছে, বোঝা গেল? মানে যদিও তুমি যখন করছো তখন মাসটার দিকে খেয়াল না রেখে তুমি কি করছো, বাঁ দিকে যে সমস্ত এলিমেন্ট জটা জটা সংখ্যায় আছে, ডান দিকেও সেই এলিমেন্টগুলো তটা তটা সংখ্যায় থাকবে, এইটাকে দেখে তুমি একটা রিয়াকশনকে ব্যালেন্স করো, কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে কনজারভেশন অফ মাস প্রিন্সিপালটাকে স্যাটিসফাই করার জন্য। তো এটা হচ্ছে ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন, এটা। আচ্ছা, এবারে এই রিয়াকশনটাকে আমি লিখছি, ধরো দিস রিয়াকশন ক্যান বি রিটেন অ্যাজ, বা দিস ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, ধরো আমি কি করলাম, এই বাঁদিকের যে জিনিসগুলো আছে সেটা ডান দিকে নিয়ে চলে গেলাম, নিয়ে গেলে কি হবে, মাইনাস নিউ এ
ইন্টু এ হলো প্লাস মাইনাস নিউ বি ইন্টু বি হলো প্লাস ডট 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 প্লাস নিউ ডি, ডি হলো প্লাস নিউ ই, ই হলো প্লাস ডট ডট ডট, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। দেখো আমি এই যে ইকুয়েশনটা সেটাকে জাস্ট একদিকে নিয়ে গেলাম, মানে এই রিয়াকশনগুলোকে ডান দিকে নিয়ে চলে গেছি, করে ইকুয়াল টু 0 করে দিয়েছি। আর এটা কেউ বলতে পারে উল্টোটা কেউ করতে পারতো, মানে ডান দিকটাকে বাঁ দিকে এনে ইকুয়াল টু 0 করতে পারতো, কিন্তু এটা একটা কনভেনশন এবং এই কনভেনশনটা তোমাকে ফলো করতে হবে। তাতে কি হয়, পরের জিনিসগুলো সবটা তোমার ঠিকঠাক করে কনসিস্টেন্ট হবে। কেউ যদি মনে করে যে না এরকম ভাবে করবে না, সে অন্যরকম ভাবে করবে, সে চাইলে করতেই পারে, হ্যাঁ, কিন্তু মানে সবকিছু কনসিস্টেন্ট হওয়ার জন্য তোমাকে এইরকম ভাবে করতে হচ্ছে। তো দেখো, তাহলে আমি এইরকম ভাবে লিখলাম যে বাঁ দিকটাকে ডান দিকে নিয়ে চলে ইকুয়াল টু 0 করলাম। আচ্ছা ভাই, এই যে পুরো ব্যাপারটাকে ইন শর্ট হ্যান্ড নোটেশন, শর্ট হ্যান্ড নোটেশন দেখো অনেকগুলো টার্মের যোগফল তুমি কি লিখতে পারো ইন শর্ট হ্যান্ড নোটেশন, above equation can be written as, দেখো এইটাকে আমি এইরকম ভাবে লিখতে পারি, সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু 0। তার মানে এই যে কেমিক্যাল রিয়াকশনসটা আমি একদম শুরুতে লিখেছিলাম বেশ বড় করে, সেইটাকে ছোট করে তুমি লিখলে সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু 0। আচ্ছা, যেখানে এআইটা কি, এখানে দেখো এখানে এই যে অনেকগুলো টার্ম আছে, টার্মের যোগফল ইকুয়াল টু 0। এই অনেকগুলো টার্ম থাকলে সেটাকে সামেশন দিয়ে লিখতে হয়, এই এটাকে সিগমা বলে, এই যে এটা যে ক্যাপিটাল সিগমা, কিন্তু এটার মানে হচ্ছে বেসিক্যালি সাম নেওয়া, ঠিক আছে, সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0। আচ্ছা, যেখানে দেখো এআইটা কি না, এআইটা হচ্ছে তোমার কেমিক্যাল ফর্মুলা অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস, কেমিক্যাল ফর্মুলা ফর দ্য ith কেমিক্যাল স্পিসিস, মানে যে টিপিক্যাল রিয়াকশনটা তুমি স্টার্ট করেছিলাম, এআই এর রোলটা এ বি ডি ই যে কেউ প্লে করতে পারে এটা। আর নিউ আইটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউ আইটাকে বলা হয় স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট, নিউ আইটা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট কোফিশিয়েন্ট অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস, ith কেমিক্যাল স্পিসিস এআই, তার স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্টটা হচ্ছে তোমার নিউ আই। আচ্ছা, তাহলে এই যে স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্টটা দেখো প্রোডাক্টের জন্য পজিটিভ আর রিয়াক্ট্যান্টের জন্য নেগেটিভ, তার মানে কনভেনশনালি হচ্ছে তোমার নিউ আই গুলো পজিটিভ ফর প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার নেগেটিভ হচ্ছে ফর রিয়াক্ট্যান্ট। এবং এটা কি করে না, কনভেনশনালি, মানে কেউ বলতেই পারে স্যার আপনি প্রোডাক্টটা পজিটিভ, নেগেটিভ রিয়াক্ট্যান্টটা নেগেটিভ পেলেন, তার কারণটা কি হচ্ছে না, এই যখন ইকুয়েশনটা লিখেছেন তখন এই রিয়াক্ট্যান্টটাকে ডান দিকে নিয়ে গিয়ে ইকুয়াল টু 0 করেছেন, সেই জন্য। এটাকে উল্টোটা করতো, প্রোডাক্টগুলোকে বাঁ দিকে নিয়ে ইকুয়াল টু 0 করতো, তখন রিয়াক্ট্যান্টের জন্য পজিটিভ, প্রোডাক্টের জন্য নেগেটিভ লিখতে হতো। কিন্তু কনভেনশন হচ্ছে এইটা, আইউপার কনভেনশন হচ্ছে তোমার প্রোডাক্টের থেকে পজিটিভ ধরো আর রিয়াক্ট্যান্টটাকে তুমি নেগেটিভ ধরো, এইটা। তার মানে স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট তাহলে কি হলো না, স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টটা হচ্ছে যে একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশানে বা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের আগে যে নাম্বারগুলো অ্যাপিয়ার করছে সেটাই বেসিক্যালি স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট। তাহলে স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট coefficients can be defined as the numerical value appears just before any reactant or product in a balanced chemical reaction। একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের আগে
যে নাম্বারটা অ্যাপিয়ার করছে বা নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাপিয়ার করছে সেটাই হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো বাই কনভেনশন প্রোডাক্টের জন্য পজিটিভ এবং রিঅ্যাকট্যান্টের জন্য নেগেটিভ ধরা হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি হলো? হ্যাঁ স্যার। পরিষ্কার তো? তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন ইন শর্ট হ্যান্ড নোটেশন আমরা বললাম, এবং তার সাথে সাথে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাও বলে দেওয়া হলো এইটা। আর তার সঙ্গে তুমি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাও বুঝে গেলে। ওই যে হ্যাঁ স্যার, শুধু স্নিগ্ধা একাই হ্যাঁ স্যার বলছে, বাকিরা মনে হয় বুঝতে পারছে না। বাকিরা কি বুঝতে পারছো? পারছো? হুম, সবাই বলো, প্রত্যেকে বলো। Can be defined, তাই তো? Stoichiometric coefficient can be defined as the numerical value appears just before any reactant or product in a balanced chemical reaction. মানে বাংলায় যেটা হচ্ছে, ধরো এইটা হচ্ছে একটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন যেটা লেখা হয়েছে। হ্যাঁ, এই যে এই রিঅ্যাকশন, এটা হচ্ছে একটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো এইটা, এই যে এটা হচ্ছে ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ, ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশনে এক মিনিট আমি এটা নিয়ে নিই। দেখো এইটা হচ্ছে একটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশনে এই রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের আগে যে নাম্বারগুলো নিউ এ, নিউ বি, নিউ ডি, নিউ এ, এরা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আর স্পেসিফিক এক্সাম্পলটা দেখো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে যে 2 অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেনের আগে নাম্বার হচ্ছে 1, হাইড্রোজেনের আগে নাম্বার হচ্ছে 3, অ্যামোনিয়ার আগে নাম্বার হচ্ছে 2। তাহলে 1, 3, 2 এরা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এবারে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বাই কনভেনশন যেহেতু প্রোডাক্টের জন্য পজিটিভ এবং রিঅ্যাকট্যান্টের জন্য নেগেটিভ হয়, তো নাইট্রোজেনের রেসপেক্টে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তোমাকে লিখতে হবে -1, হাইড্রোজেনের রেসপেক্টে লিখতে হবে -3, আর অ্যামোনিয়ার রেসপেক্টে লিখতে হবে তোমার 2। ঠিক আছে, বোঝাতে পারলাম? হুম, তাহলে আমি বলিয়ে দিচ্ছি। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল, তুমি এই যে রিঅ্যাকশনটা নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস থেকে যখন 2 অ্যামোনিয়া গ্যাস হচ্ছে, তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু নাইট্রোজেন তোমাকে লিখতে হবে -1, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন সেটা লিখতে হবে -3, আর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর অ্যামোনিয়া সেটা তোমার লিখতে হবে 2। ঠিক আছে, -1, -3 আর 2, এরা হচ্ছে তোমার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো উইথ তোমার ইউনিট আমি এখানে বোঝাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট যে কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অর extent of reaction. Advancement or extent of reaction. দেখো, আচ্ছা জাস্ট আমি মানে অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশন ডিফাইন করার আগে আমি একটু আগে থেকে শুরু করি। ধরো, কনসিডার দ্য ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন, দ্য শর্ট হ্যান্ড নোটেশনে সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0, যেখানে প্রত্যেকটা টার্মের মানে কি তোমার জানা আছে। এআই এর মানে কি আর নিউ এর মানে কি এগুলো তোমার অলরেডি জানা আছে, এগুলো আর নতুন করে লিখছি না। আচ্ছা, এবার আমি বললাম লেট, ধরো এনআই 0ই লিখি, এনআই 0 is the number of moles of ith chemical species at t equal to 0। অর্থাৎ ইনিশিয়ালি তোমার যে রিয়াক্ট্যান্টটা আছে, মানে যে কোনো একটা স্পিসিস, ধরো ইনিশিয়ালি যে কোনো একটা স্পিসিস মানে আমি বলতে চাইছি যে এটা যে কোনো একটা রিয়াক্ট্যান্ট হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, তাহলে ni 0 ইজ দ্য নাম্বার অফ মোলস অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস অ্যাট t ইকুয়াল টু 0, এটা। আর ni টা লিখলাম, এইটা হচ্ছে ইজ দ্য নাম্বার অফ
moles of the ith chemical species at an arbitrary time t, যে কোনো একটা সময় ith species নাম্বার অফ মোলস হচ্ছে তোমার ni হলো। তাহলে শুরুতে হচ্ছে ni0, পরে হচ্ছে ni। আচ্ছা, এবারে দেখো খুব স্বাভাবিক ব্যাপার, যদি তুমি ith স্পিসিসটা রিয়াক্ট্যান্ট হতো, তা শুরু থেকে নাম্বার অফ মোলস ছিল, সময়ের সাথে সাথে তার নাম্বার অফ মোলসটা কমবে। আবার ith স্পিসিসটা যদি প্রোডাক্ট হতো, তাহলে শুরুতে তো মানে ইনিশিয়ালি তো কিছুই ছিল না, যত সময় যাবে প্রোডাক্টের নাম্বার অফ মোলস হচ্ছে তোমার বাড়বে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে আমি লিখলাম লেট আস রাইট এন আইটাকে আমি লিখলাম ni0 প্লাস নিউ আই ইন্টু জাই, এরকম ভাবে লিখলাম। ধরো ni হচ্ছে ni0 প্লাস নিউ আই ইন্টু জাই, এইটা যেখানে তোমার তাহলে হয়ে গেল, দেখো যেখানে জাইটা হয়ে যাচ্ছে তাহলে কত, ni মাইনাস ni0 বাই নিউ আই, এইটাকে বলা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। তাহলে এইটা যাইটাকে বলা হবে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ রিয়াকশন। হ্যাঁ, তাহলে কি হলো দেখো, জাস্ট সিম্পলি তুমি একটু এখানে খেয়াল করে দেখো, এই যে অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশন বেসিক্যালি রিয়াকশনটা কতখানি প্রসিড করে তার একটা মেজার। মানে মানে এইটা বেসিক্যালি ইট ইজ এ মেজার অফ প্রোগ্রেস অফ এ রিয়াকশন। প্রোগ্রেস অফ এ রিয়াকশন মানে একটা রিয়াকশন কতখানি প্রোগ্রেস ঘটেছে, এইটা বেসিক্যালি সেইটা। হ্যাঁ, ইট ইজ মানে ইট ইজ এ মেজার অফ প্রোগ্রেস অফ এ রিয়াকশন। মানে ব্যাপারটা দেখো, যে তুমি যদি এইভাবে ব্যাপারটাকে দেখো, যে এটা এনআইটা কি না, নাম্বার অফ মোলস অফ দ্য ith chemical species at a time t minus number of moles of the ith chemical species at t equal to 0, অর্থাৎ ইনিশিয়ালি তাকে তুমি ভাগ করছো কি দিয়ে না, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট of the ith chemical species। এটা এইটা হচ্ছে তোমার অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বা এক্সটেন্ট অফ রিয়াকশনের ডেফিনেশন। আচ্ছা, তুমি দেখো যে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন এই ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনটা লিখেছি না, ni ইকুয়াল টু ni0 প্লাস নিউ আই ইন্টু জাই, দেখো ওই প্রোডাক্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে পজিটিভ ধরি, তার প্রোডাক্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা পজিটিভ ধরেছি, তাহলে কোনো একটা সার্টেন টাইমে প্রোডাক্টের নাম্বার অফ মোলস ইনিশিয়ালি যা ছিল তার সঙ্গে প্লাস, অর্থাৎ এটা বাড়লো। আর রিয়াক্ট্যান্টের জন্য যদি করো, তাহলে সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি কমবে, তার শুরু থেকে ছিল তার সঙ্গে এই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা, সেটা কিন্তু নেগেটিভ, তাহলে পরিষ্কার বুঝতে পারছো ni0 মাইনাস সামথিং হবে। তার মানে এই যে নিউ আইটা প্রোডাক্টের জন্য পজিটিভ এবং রিয়াক্ট্যান্টের জন্য নেগেটিভ বলা, আর ni ইকুয়াল টু ni0 প্লাস নিউ আই ইন্টু জাই বলা, এই দুটো যে কনসিস্টেন্ট। তুমি ওখানে যদি প্রোডাক্টের জন্য নিউ আইটা পজিটিভ বলো, তাহলে এখানে প্লাস সাইন দিলে তবে তুমি বুঝতে পারবে যে সময়ের সাথে সাথে প্রোডাক্টের নাম্বার অফ মোলসটা বাড়ছে। আর যদি তুমি এটাকে মাইনাস সাইন দিতে, আর সরি, আর যদি রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে বলতে, রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কিন্তু নেগেটিভ, তার মানে সময়ের সাথে সাথে হচ্ছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কিন্তু কমছে। ঠিক আছে, তাহলে যাইটা যেটা অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, সেটা কিন্তু তোমার ওই ইস এ মেজার অফ প্রোগ্রেস অফ দ্য রিয়াকশন। ধরো একটা আমি এক্সাম্পল বলছি, ধরো এই যে নাইট্রোজেন, আমি ওই এক্সাম্পলটা নিয়ে কথাবার্তা বলছি, প্লাস 3 হাইড্রোজেন থেকে ধরো তোমার যে 2 অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, এইটা ধরে নাও টি ইকুয়াল টু 0-তে, ধরে নাও এটা ছিল তোমার 10 মোল, এইটা তুমি 30 মোলই ধরো, এটা তো ছিল ধরো আমার 20 মোল। আর অ্যাট এ টাইম টিতে ধরে নাও এটা হচ্ছে 6 মোল আছে,
এটা হচ্ছে তোমার 18 মোল আছে, আর এটা ধরো তোমার 8 মোল তৈরি হলো এটা। তাহলে তুমি যখন জাইটাকে লিখবে, সেটা নাইট্রোজেনের রেসপেক্টে লিখলে কি লিখতে পারো? নাইট্রোজেনের রেসপেক্টে লিখলে দেখো, নাইট্রোজেনের এখন নাম্বার অফ মোলস হচ্ছে 6, শুরুতে নাম্বার অফ মোলস ছিল 10, বাই নাইট্রোজেনের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট -1, তাহলে কত হচ্ছে দেখো, 4 মোল হলো। আচ্ছা, এটা কিন্তু হাইড্রোজেনের রেসপেক্টে করো, হাইড্রোজেনের এখন নাম্বার অফ মোলস হচ্ছে 18, আগে ছিল 30, তাকে ভাগ হবে কত দিয়ে না -3 দিয়ে, অর্থাৎ তোমার সেই 4 মোল অ্যান্সার বেরোলো। আচ্ছা, অ্যামোনিয়া দিয়েও তুমি করতে পারে। অ্যামোনিয়া এখন নাম্বার অফ মোলস 8, আর শুরুতে কত ছিল, সরি এখানে একটা ভুল লেখা হয়েছে, শুরুতে তো 0 ছিল, মানে ওটা পুরো রিয়াক্টরটা প্রোডাক্টটা কমপ্লিট হলে তখন এটা শুরুতে 0 ছিল, 8 - 0 ডিভাইডেড বাই এদের যে এত মোল ডিভাইডেড বাই অ্যামোনিয়া স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2, তার মানে হয়ে গেল কত, 4 মোল তোমার বেরোলো। তার মানে দেখো এখানে যে তোমার যে অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশনসটা তুমি নাইট্রোজেনের রেসপেক্টে করছো নাকি হাইড্রোজেনের রেসপেক্টে করছো, এটাকে অ্যামোনিয়ার রেসপেক্টে করছো, তার উপরে এটা কোনোভাবে নির্ভর করছে না। তবে এটা দাঁড়াচ্ছে যে পরে পার্টিকুলার রিয়াকশন and at a particular instant বা particular time and at a particular time xi does not depend by advancement of reaction does not depend on the choice of a particular reactant or product. ফর পার্টিকুলার রিয়াকশন, যেটা একটা নির্দিষ্ট বিক্রিয়ার কথা বলছো আর একটা নির্দিষ্ট সময়ের কথা বলছো, যাইটা ডাজ নট ডিপেন্ড অন দ্য চয়েস অফ পার্টিকুলার রিয়াক্টর অর প্রোডাক্ট, মানে কোন পার্টিকুলার রিয়াক্টর বা কোন পার্টিকুলার প্রোডাক্টের রেসপেক্টে তুমি এটাকে দেখছো তার উপরে সেটা নির্ভর করছে না এটা। আর ইউনিট অফ যাই কি হবে, ইউনিট অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, সেটা তোমার দেখো মোল, এটা মোল হচ্ছে তার ইউনিট হচ্ছে। ঠিক আছে, দেখো এই অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশন তার মানেটা কি, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বুঝতে পারলে? হচ্ছে ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, চলো, হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, আমি নেক্সট যে কাজটাকে করব, যে রেট অফ দ্য রিয়াকশনকে বোঝার চেষ্টা করব ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন। তাহলে নেক্সট যে পয়েন্ট আমি বুঝতে চাইছি, রেট অফ এ রিয়াকশন ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অফ এ রিয়াকশন। রেট অফ এ রিয়াকশন ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, সেই পার্টিকুলার পয়েন্টটা একটুখানি বুঝতে চাইছি। তাহলে দেখো, আমি শুরুটাকে করছি যে ফর দ্য টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন, যেটা সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0, number of moles of the ith chemical species at any instant of time, at any instance t is given as কি সেটা, এনআইটা আমি এইরকম ভাবে লিখবো বললাম, এনআই 0 প্লাস নিউ আই ইন্টু জাই, এটা লিখলাম, যেখানে এনআই 0টা হচ্ছে তোমার ইনিশিয়াল নাম্বার অফ মোলস অফ দ্য ith কেমিক্যাল স্পিসিস, আর বাকি টার্মগুলোর মানে অ্যাজ ইউজুয়াল আমি অলরেডি বলেছি। আচ্ছা, এবারে তুমি এটাকে কাজ করো, এটাকে তুমি ডেরিভেটিভ করো,
differentiating both sides with respect to t, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে, dni বাই dt, এটা হয়ে গেল dni 0 বাই dt প্লাস নিউ আই ডি জাই বাই dt প্লাস জাই ডি নিউ আই বাই dt। তুমি যখন ডেরিভেটিভ করছো, এটা ডেরিভেটিভ হলো, এটা ডেরিভেটিভ হলো, এখানে দুটো টার্ম আছে, তারপর নিউ আই কে কনস্ট্যান্ট রেখে জাই এর রেসপেক্টে জাইকে ডেরিভেটিভ করলে, তারপর জাইটাকে কনস্ট্যান্ট রেখে নিউ আই কে ডেরিভেটিভ করলে। আর এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু তোমার জিরো দেবে। কেন জিরো দেবে? কারণ এনআই জিরো তো ইনিশিয়ালি নাম্বার অফ মোল, সেটা তো সময়ের সাথে সাথে পাল্টায় না। ইনিশিয়াল নাম্বার অফ মোল তুমি যেটা দিয়ে শুরু করলে সেটা, এনআইটা সময়ের সাথে সাথে পাল্টায়। যত সময় চেঞ্জ হবে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা পাল্টাবে। কিন্তু ইনিশিয়ালি তুমি রিঅ্যাক্ট্যান্ট কতটা নিয়েছো বা প্রোডাক্টটা কতটা নিয়েছো সেটা তো সময়ের উপর নির্ভর করে না, এটা জিরো হয়ে গেল। আর এই যে টার্মটা সেটাও বেসিক্যালি তোমার জিরো। কারণটা কি না, যে উই অ্যাজিউম that stoichiometric coefficient does not depend on time. We assume that stoichiometric coefficient does not depend on time. Stoichiometric coefficientটা দেখো, টাইম ডিপেন্ডেন্ট স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হয় হয়তো কোনো একটা অটোক্যাটালাইটিক রিঅ্যাকশন বা ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন চলতে চলতে প্রোডাক্টের হয়তো কনসেন্ট্রেশন কিছু পাল্টালো, যখন পাল্টালো সেই মতো করে তোমার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা পাল্টে যেতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা না টাইমের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই পার্টটা জিরো। আর মোস্ট অফ দ্য কেসে এটাই হয়। আর ঠিক এটা পড়ে থাকে কত, সেটা পড়ে থাকে শুধুমাত্র নিউ আই ইন্টু ডিজাই ডিটি। তার মানে এখান থেকে দেখো যেটা দাঁড়াচ্ছে ডি এনআই বাই ডিটি, সেটা থাকছে কত, নিউ আই ইন্টু ডি জাই বাই ডিটি, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে তুমি এক কাজ করো, ডি জাই বাই ডিটিটাকে তুমি লিখতে পারছো 1 বাই নিউ আই ডি এনআই বাই ডিটি, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার আমি ভলিউম দিয়ে ভাগ করলাম, এখান থেকে 1 ওভার ভি ডি জাই বাই ডিটি, এটা হয়ে গেল 1 ওভার ভি 1 বাই নিউ আই ডি এনআই বাই ডিটি, এটা। আচ্ছা, এটা 1 বাই নিউ আই হলো। এবার আমি যদি ধরে নিই, উই অ্যাজিউম দ্যাট টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার ভলিউম অফ দ্য কন্টেনার ভি ইজ কনস্ট্যান্ট। ভলিউম অফ দ্য কন্টেনার ভি যদি কনস্ট্যান্ট তুমি ধরে নাও, তাহলে কি করতে পারো, এটাকে ডি ডিটি, এই ভিটাকে জাস্ট এনআই এর ভেতরে তুমি ঢুকিয়ে দিতে পারো। কারণ ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেরিভেটিভ করার সময় ভিতে এমনিও বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে এটা কত লিখতে পারছি দেখো, 1 বাই নিউ আই ডি সিআই বাই ডিটি হয়ে গেল। কারণ এই নাম্বার অফ মোলস তাকে যদি তুমি ভলিউম দিয়ে ভাগ করো তাহলে কনসেন্ট্রেশন হয়ে যায় এইটা। তার মানে এই যে দেখো হলো 1 ওভার ভি ডিজাই বাই ডিটি, এইটাকে তুমি স্মল ভি বললে দিস ইজ দ্য রেট অর ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। তাহলে এইটা হচ্ছে দিস ইজ দ্য রেট অর ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, রেট অর ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। রেট বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তাহলে কি হচ্ছে না, রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন পার ইউনিট ভলিউম। তাহলে রেট অফ চেঞ্জ অফ advancement of reaction per unit volume. The rate of change of advancement of reaction per unit volume is called, আমি এটাকে কল না করে এটাকে আগে দিই, তাহলে এটা হচ্ছে রেট অফ রিয়াকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ rate of a reaction can be defined as the
রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন পার ইউনিট ভলিউম। তাহলে দেখো এই যে স্মল ভিটা, সেই স্মল ভিটা হলো ভেলোসিটি আর রেট অফ দ্য রিয়াকশন। সেটা তাহলে কেমন করে ডিফাইন করছো? পার ইউনিট ভলিউমে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, তাহলে 1/v ডিআই বাই ডিটি, মানে পার ইউনিট ভলিউমে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন, সেইটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন, যেটাকে তুমি 1/μi ডিসিআই বাই ডিটি এই ফর্মেও লিখতে পারো। বুঝতে পারলে যে রেট অফ এ রিয়াকশন কিভাবে তুমি ডিফাইন করছো? The rate of a reaction can be defined as the rate of change of advancement of reactions per unit volume. বলো, যা করলাম সেটা কারো অসুবিধা আছে কিনা? যে রেট অফ এ রিয়াকশন ইন টার্মস অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন যেটা আমি করলাম, সেটা কি কারো কোনো অসুবিধা আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, তাহলে রেট অফ এ রিয়াকশন এইটা কিন্তু একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে ফিক্স। তার কারণটা কি, যাইটা সেটাতে কোন রিয়াকশন বা কোন প্রোডাক্ট চুজ করছে তার উপরে নির্ভর করে না। তাহলে অবভিয়াসলি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যখন বলছো, সেটা কোন রিয়াকশন বা কোন প্রোডাক্টের টার্মসে করছো তাতে কিন্তু কিছু এসে যায় না। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে রেট অফ এ রিয়াকশন মানে রেট অফ এ রিয়াকশন, সেটা কিন্তু কোন একটা পার্টিকুলার রিয়াকশন বা প্রোডাক্টের উপরে নির্ভর করছে না। হচ্ছে কি সবাই বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? আচ্ছা, ধরো একটা এক্সাম্পল দেখো, এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে, তাহলে আমি একটা কাজ করি, এই যে ডি কনসেন্ট্রেশন অফ N2 গ্যাস, আর এই সাফিক্সে আর গ্যাস ট্যাসগুলো লিখছি না, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ N2 বাই ডিটি, এটাকে না আমি ভি অফ N2 বলছি। এইটাকে তুমি বলতে পারো যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেনকে তুমি এইভাবে লিখছো, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ H2 বাই ডিটি, সেটা হচ্ছে ভি অফ H2, সেটা কি না রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, মানে ডিসঅ্যাপিয়ারেন্স বা কনজাম্পশন যা কিছু বলতে পারো। আর এইখানে ডি কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া বাই ডিটি, সেটা হচ্ছে ভি অফ অ্যামোনিয়া, সেটা কি, সেটা হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স বা অ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন। রেট অফ অ্যাপিয়ারেন্স বলতে পারো, রেট অফ ফরমেশন বলতে পারো, মানে ডিসঅ্যাপিয়ারেন্স গুলোকে তুমি কনজাম্পশন বলতে পারো, আর অ্যাপিয়ারেন্সটা তুমি ফরমেশন বলতে পারো। তাহলে আমি প্রথমে দেখো, এই যে VN2 VH2 আর ভি অ্যামোনিয়া, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন, আর রেট অফ ফরমেশন অফ নাইট্রোজেন, এটা আমি লিখলাম। রেট অফ ফরমেশন অফ নাইট্রোজেন কেন, সরি, রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া, রেট অফ ফরমেশন অফ অ্যামোনিয়া আমি লিখলাম এটা। আচ্ছা, এবারে দেখো তোমার, তুমি যখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটাকে করবে, ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস তো বাই ডেফিনেশন 1/μi dci বাই ডিটি, এইটা এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। ভিটা হচ্ছে 1/μi dci বাই ডিটি। তাহলে সেই ভিটাকে লিখতে পারো, দেখো তুমি যদি নাইট্রোজেনের রেসপেক্টে করো, নাইট্রোজেনের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 বলে ডিসি N2 বাই ডিটি এইরকম ভাবে লিখতে পারবে। যদি হাইড্রোজেনের রেসপেক্টে করো, হাইড্রোজেনের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কথা হচ্ছে -3, তাহলে -1/3 ডি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন বাই ডিটি। আর এটা তুমি লিখতে পারো অ্যামোনিয়া ফরমেশনের রেসপেক্টে ডিসি অ্যামোনিয়া বাই ডিটি, এই যে 1/μi ডিসিআই বাই ডিটি, যেখানে নিউ আইটাকে প্রপারলি তুমি ব্যবহার করলে। দেখো, তাহলে এইটা হয়ে যাচ্ছে ভি অফ নাইট্রোজেনের সঙ্গে সমান, এইটা হয়ে যাচ্ছে তোমার 1/3 ইন্টু ভি অফ হাইড্রোজেন, এটা হচ্ছে হাফ ইন্টু ভি অফ অ্যামোনিয়া। তার মানে এখান থেকে তুমি দেখো, দেখতে পেলে ক্লিয়ারলি রেট অফ কনজাংশন অফ নাইট্রিক সেটা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তার সঙ্গে সমান। রেট অফ কনজাংশন অফ হাইড্রোজেন হচ্ছে 3 ইন্টু ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, অ্যান্ড অ্যামোনিয়ার কনজাম্পশন যেটা 2 ইন্টু ভেলোসিটি। এটা তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো তোমার নাইট্রোজেনের যে
এটা মানে ডিসঅ্যাপিয়ারেন্সটা আর রিয়াকশন রেটটা সমান। হাইড্রোজেনের ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে রিয়াকশন রেটের 3 গুণ, আর অ্যামোনিয়ার ফরমেশন যেটা রিয়াকশন রেটে হচ্ছে তোমার 2 গুণ। তাহলে এই যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো এই যেভাবে করলাম সেভাবে তুমি বের করতে পারবে। তার মানে ওই যে যখন কনসেন্ট্রেশনের টার্মে রেট অফ দ্য রিয়াকশন বলবে না, তখন ওই প্রথমে যে 1/μi যেটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে মাথায় রাখতে হবে। মানে তুমি এই ব্যালেন্স ইকুয়েশন থেকেও বুঝতে পারছো যে যে রেটে নাইট্রোজেন ডিসঅ্যাপিয়ার করবে তার 3 গুণ রেটে হাইড্রোজেন ডিসঅ্যাপিয়ার করবে, আর অবশ্যই নাইট্রোজেন যে রেটে ডিসঅ্যাপিয়ার করবে তার 2 গুণ রেট হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে। এখানে তাই হয়েছে যে নাইট্রোজেনের ডিসঅ্যাপিয়ারেন্সের ভেলোসিটি যদি ভি হয়, হাইড্রোজেনের ডিসঅ্যাপিয়ারেন্স বা কনজাম্পশনের রেট হচ্ছে 3 × ভি, আর অ্যামোনিয়ার যে ফরমেশনের রেট সেটা হচ্ছে 2 × ভি। তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়েছে যে আমি রেট অফ দ্য রিয়াকশন সেটাকে যদি অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশনের রেসপেক্টে লিখেছি, কনসেন্ট্রেশন টার্মসে লিখলে এই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ আইটা সেটাকে প্রপারলি কিভাবে মেনটেন করতে হবে সেটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে গো? আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট যে কনসেপ্টটা আমরা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল রেট ল। নেক্সট যেটা চলে এসো সেটা হচ্ছে, আর 15 মিনিট বললে অসুবিধা নেই তো, 12টা যদিও বাজে, আর 15 মিনিট বললে অসুবিধা হবে? কি গো বলো? না লেফট মানে তুই ফোনটা নিয়ে জানা শুনতে শুনতে। অমৃত স্যার কটায় পড়াবে? 1টায়? আচ্ছা, আমি 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ, একটুখানি ফোনটা নিয়ে শুনতে শুনতে জানা হেডফোন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আর একটু দেখ না যদি 15 মিনিট পরে বেরোলে হয়। তো বাজে কটা এখন? বাজে কটা? জাস্ট 12টা, তো দেখ 15 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা দেখো, ডিফারেন্সের মানে একটা পার্টিকুলার পার্ট পর্যন্ত বললে অ্যাকচুয়ালি সুবিধা হয়। তাহলে দেখো, তাহলে ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে আমি তো থিওরিটিক্যালি কেমন করে রেট অফ দ্য রিয়াকশন লিখবো সেটা বললাম, যেটা হচ্ছে 1/v dI/dt বা 1/μi dCi/dt। আচ্ছা, এবারে যেটা দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টের রেট অফ দ্য রিয়াকশন কার উপরে নির্ভর করে। এক্সপেরিমেন্ট shows that rate of a reaction depends on, এটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, প্রেসারের উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস of the reactant present at that instant, ওই মুহূর্তে যে রিয়াক্ট্যান্ট গুলো আছে তাদের যে অ্যাক্টিভ মাস তার উপরে নির্ভর করে, ক্যাটালিস্ট অ্যান্ড ইনহিবিটার তাদের উপর ডিপেন্ড করতে পারে, কোনো এক্সটার্নাল কোনো ফোর্স যদি থাকে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদির উপর নির্ভর করতে পারে, লাইটের উপর নির্ভর করতে পারে, সাউন্ড তার উপর নির্ভর করতে পারে, এক্সেট্রা। এটা ঠিক আছে, অনেক কিছু জিনিসের উপরে রেট অফ দ্য রিয়াকশন নির্ভর করতে পারে। আচ্ছা আচ্ছা, কি হলো রে? হ্যাঁ, ঠিক আছে। দেখো, এবারে যেটা কথা হচ্ছে যে আমি যেটা করলাম যে সমস্ত কন্ডিশনগুলোকে ফিক্স রেখে দিলাম। তার মানে আমি যদি এরকম করতাম যে ইফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার আর কনস্ট্যান্ট, টেম্পারেচার অ্যান্ড প্রেসার আর কনস্ট্যান্ট, এটা যদি হয়, there is no catalyst or inhibitor, কিচ্ছু নাই, ধরো there is no catalyst or inhibitor, এটা there is no external force, light or সাউন্ড, যদি এরকম হয়
এইটা, দেন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দেন rate of the reaction is directly proportional to active masses of the reactants present at that instant. ঠিক আছে, এটা তাহলে দিস ইজ দ্য ল অফ মাস অ্যাকশন। এইটাকে বলে ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন। তাহলে কি বলা হচ্ছে, যদি কোনো এক্সটার্নাল টেম্পারেচার প্রেসার তুমি ফিক্স করে দিয়েছো, আর কোনো ক্যাটালিস্ট ইনহিবিটর নেই, কোনো এক্সটার্নাল কন্ডিশন, এক্সটার্নাল ফোর্স কিছু নেই, লাইট নেই, সাউন্ড নেই, তখন দেখা যাচ্ছে যে রেট অফ দ্য রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ masses of the reactant present at that instant. This is the law of mass action, বা this is called the law of mass action. এটাকে বলা হবে ল অফ মাস অ্যাকশন। বাংলায় এটা তোমরা শিখেছিলে ভরক্রিয়া সূত্র। দিস ইজ কল্ড দি ল অফ মাস অ্যাকশন, সেটাই হচ্ছে তোমার ভরক্রিয়া সূত্র। তাহলে কি হলো দেখো, সরি, তাহলে কি হচ্ছে হিসেব মতো, যে রেট অফ দ্য রিয়াকশন যদি তুমি ভি বলো, তাহলে সেটা হচ্ছে জাস্ট এটা একটা প্রপোর্শনাল বলেছে, ডিরেক্টলি প্রপোর্শনাল মানে তুমি একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট প্রথমে দেখো, এটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট। এখানে যে সমস্ত পিসিসগুলো আছে তার 1 নম্বর পিসিস তার অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল, 2 নম্বর পিসিস তার অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল, আইগেট পিসিস তার অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে তুমি এটাকে লিখতে পারো বি ইকুয়াল টু কে, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট লিখলাম, তার সঙ্গে এইটাকে লিখলাম কনসেন্ট্রেশন অফ দ্য 1 নম্বর পিসিস, তার পাওয়ার ধরে নাও n1 বা তার পাওয়ার ধরে নাও আলফা, আলফা 2 নম্বর পিসিস তার পাওয়ার ধরে নাও বিটা, আইগেট পিসিস তার কনসেন্ট্রেশন তার পাওয়ার ধরে নাও তোমার কিছু একটা গামা বা কিছু ডট 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 ডট। আচ্ছা, এবারে এইখানে কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর এখানে কি হচ্ছে যে যে ফর আইডিয়াল or ideally dilute solution active mass of the ith species কে তুমি এইভাবে লিখছো, active mass of the, আচ্ছা এটা কাজ করি দাঁড়া তো, এটাকে না আমি এইটাকে এই সিম্বলগুলো অনেকগুলো লিখেছি, এটা কাজ করে, এর পাওয়ার n1 ধরো, এর পাওয়ার n2 ধরো, এর পাওয়ার ni ধরো, ইত্যাদি ইত্যাদি। active mass of the মানে for ideal or ideally dilute solution active mass of the ith species can be written as AI equal to a concentration plus certain power, এইরকম ভাবে লিখতে হবে এটা। তাহলে দেখো ভেলোসিটিটা বেরোলো কত, এই ধরনের বেরোলো। তাহলে দেন উই ক্যান রাইট এই যে ভেলোসিটি অফ দ্য রিয়াক্টর, যেটা অ্যাকচুয়ালি ছিল 1/μi dci/dt, এইটা তাহলে তুমি লিখতে পারো কে c1 টু দি পাওয়ার n1 c2 টু দি পাওয়ার n2 ডট 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 ci টু দি পাওয়ার ni ডট ডট ডট, এইরকম ভাবে তুমি লিখতে পারো। তাহলে এই যে লেখাটা হলো, যে তুমি রেট অফ দ্য রিয়াকশন আগে লিখেছিলে 1/μi dci/dt বলে, যেখানে আইটা তোমার যে কেউ হতে পারে, মানে এখানে এক কাজ করি, এটাকে ধরো সিজে, এটাকে এনজে করে দিই, এইটা যেখানে আইটা ফর অল আই ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, মানে এখানে যে এই যখন রেট অফ দ্য রিয়াকশন তুমি লিখছো, 1 নম্বর পিসিকের রেসপেক্টে লিখতে পারো 1/μi dc1/dt লিখতে পারো, 1/μ2 dc2/dt লিখতে পারো, 1/μ3 dc3/dt লিখতে পারো, যা কিছু লিখতে পারো। রেট অফ দ্য রিয়াকশনসটা সেটা হচ্ছে k ইন্টু c1 তার পাওয়ার n1, c2 তার পাওয়ার n2 ডট ডট ডট, cj তার পাওয়ার nj এন্ড সো অন। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলে দিস ইজ দ্য, এই যে ইকুয়েশন, দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল রেট ল।
এইটাকে বলা হবে তোমার ডিফারেন্সিয়াল রেট ল। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল রেট ল। আচ্ছা, এখানে এই যে কেটা, এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, কেটাকে বলা হচ্ছে রেট কনস্ট্যান্ট অর স্পেসিফিক রেট এটা। আর n1 n2 ডট 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 nj এরা কারা? এরা হচ্ছে তোমার, একে বলা হয় অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু 1 নম্বর 2 নম্বর ডট 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 এই jth কেমিক্যাল স্পিসিস, এইটা। আর এগুলো যদি যোগ করে দাও n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস nj প্লাস ডট 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 করে তোমার n হলো, এটাকে বলা হবে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে কি করলাম? যেটা করলাম সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল রেট লটাকে বের করলাম, যে রেট অফ দ্য রিয়াকশন 1/νi dci/dt, সেটা তুমি থিওরিটিক্যালি বের করে দেখেছো। এবার এক্সপেরিমেন্টালি তুমি যেটা দেখতে পেলে সেটা হচ্ছে যে যদি টেম্পারেচার, প্রেসার এবং অন্যান্য যে এক্সটার্নাল কন্ডিশনগুলো সব ফিক্স রেখে দেওয়া হয়, তাহলে রেট অফ দ্য রিয়াকশন তুমি একবারে লিখতে পারো, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন সার্টেন পাওয়ার তার সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকছে কে। তাহলে ওভারঅল ডিফারেন্সিয়াল রেট লটা তুমি লিখতে পারছো 1/νi, মানে এই যে ডেরিভেটিভ ফর্মে আছে বলে এখানে ডিফারেন্সিয়াল রেট ল। পরবর্তীকালে এখান থেকে ইন্টিগ্রেটেড রেট ল বের করতে হবে ডিফারেন্স ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেশন করার পরে আর কি। তাহলে যেটা হচ্ছে যে দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল রেট ল। ডিফারেন্সিয়াল রেট লটা হচ্ছে তোমার দেখো 1/νi dci/dt, যেখানে আইটা যে কোনো স্পিসিস তোমার হতে পারে, এটা কে যে সমস্ত রিয়াক্টান্ট গুলো আছে তাদের সার্টেন পাওয়ার তার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। এখানে এইটা তুমি পেলে ডিফারেন্সিয়াল রেট ল, যেখানে কেটাকে বলা হচ্ছে রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট অফ দ্য রিয়াকশন। আর n1 n2 থেকে শুরু করে আপ টু nj পর্যন্ত তারা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু 1 নম্বর 2 নম্বর, মানে প্রথম পিসিকের রেসপেক্টে অর্ডারটা n1, সেকেন্ডের রেসপেক্টে n2, এইভাবে করে জেড পিসিকের রেসপেক্ট হচ্ছে nj। আর এইগুলোকে যোগ করে ফেললে তুমি ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন পেলে। ঠিক আছে, দেখো যতখানি বলেছি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে হ্যাঁ স্যার। এটা? আর লাস্ট জাস্ট 1 মিনিট একটা স্লাইড আমরা করব, সেটা হচ্ছে এই যে আমি অর্ডারটা নিয়ে পরের দিন কথাবার্তা বলবো, কারণ অর্ডার নিয়ে অনেক কথাবার্তা বলার আছে। শুধুমাত্র রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট নিয়ে যখন কথাবার্তা বলছি, দেখো এখানে তো ডিফারেন্সিয়াল রেট লতে এটা তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হলো। তুমি খেয়াল করে দেখো যে কে আর ভি সমান হয়ে যেতে পারে যখন তোমার এই C1 C2 এরা সব হচ্ছে 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা ইম্পর্টেন্ট যে এই স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্টটাকে তুমি ডিফাইন করে ফেলতে পারো এইরকম ভাবে, specific rate or rate constant, স্পেসিফিক রেট আর রেট কনস্ট্যান্ট তুমি এইরকম ভাবে ডিফাইন করছো। সেটা কি রকম না, দেখো তোমার যে রেট কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন অ্যাজ the rate of the reaction when active mass of all the reactants are unity. Unit, তাহলে রেট কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন অ্যাজ রেট অফ দ্য রিয়াকশনস when active mass of all the reactants are unity. আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে এই যে দেখো ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যখন তুমি বলবে তখন তাহলে ইউনিটটাকে বলে দিই, ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশন, এখানে একটু ওখানে লিখে দিই ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশন। এটা কত হবে? দেখো তোমার যেভাবে করবে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টে কোনো ইউনিট নেই, কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে মোল পার লিটার, তাহলে ইউনিটটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশনের তোমার ইউনিট। মানে তুমি কনসেন্ট্রেশনটা লিখবে কি মোল পার ভলিউম, মানে কনসেন্ট্রেশন বাই মানে নাম্বার অফ মোলস বাই ভলিউম, তাহলে কনসেন্ট্রেশনটা যদি মোল পার লিটারে তুমি লেখো, রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড।
ওটা তোমার দরকার এখানে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বের করার জন্য। ধরো আমি বললাম যে কনসিডার এ nth order reaction involving only one reactant। ধরো একটা মাত্র রিয়াক্ট্যান্ট, তার রেসপেক্টে তুমি এটা nth order রিয়াকশন তুমি কনসিডার করছো, তাহলে রেট অফ দিস রিয়াকশন কি হবে? রেট অফ দিস রিয়াকশনকে তুমি কিভাবে লিখবে? ভিটা, যেটা বেসিক্যালি 1/নিউ ইন্টু ডিসি বাই ডিটি, এটা হয়ে যাবে কে ইন্টু ওই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনস্ট্যান্ট তার সার্টেন পাওয়ার এন হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার রেট অফ দ্য রিয়াকশন হলো। তার মানে এখান থেকে পরিষ্কার দেখো, তুমি যদি ইউনিট অফ কে বলো সেটা কত হবে? ইউনিট অফ ভি বাই সি টু দি পাওয়ার এন, সেটা কত হচ্ছে না মোল পার লিটার পার সেকেন্ড হলো ভেলোসিটি ইউনিটটা, আর কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে তোমার মোল পার লিটার, তার পাওয়ার হয়ে গেল এন। এটা কত হয়ে যাচ্ছে না মোল টু দি পাওয়ার তোমার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হচ্ছে কোন একটা nth অর্ডার রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্টের ইউনিটটা। এবারে ধরো তুমি যদি অর্ডারটাকে বলো অর্ডার এন, আর তার সঙ্গে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে বলো, ধরো একটা জিরো অর্ডার রিয়াকশন, তাই এন এর জায়গায় জিরো বসিয়ে দাও, মোল পার লিটার পার সেকেন্ড হলো। ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশন শুধু সেকেন্ড ইনভার্স হয়ে গেল, সেকেন্ড অর্ডার রিয়াকশন কত হবে মোল টু দি পাওয়ার -1 লিটার সেকেন্ড ইনভার্স হয়ে গেল। তাহলে তোমার হাফ অর্ডার রিয়াকশন তখন কে এর ইউনিটটা কত হবে? এখানে হচ্ছে অর্ডার আর ইউনিট অফ কে। তাহলে হাফ অর্ডার রিয়াকশন তুমি কনসিডার করছো, এন এর জায়গায় হাফ বসিয়ে দাও, মোল টু দি পাওয়ার হাফ লিটার টু দি পাওয়ার -1/2 সেকেন্ড ইনভার্স। তাহলে 3/2 অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে মোল টু দি পাওয়ার এন এর জায়গায় 3/2 বসবে, মোল টু দি পাওয়ার -1/2 লিটার টু দি পাওয়ার হাফ সেকেন্ড ইনভার্স অ্যান্ড সো অন। তার মানে দেখো স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট ইউনিট কিন্তু ইউনিক না। হ্যাঁ, রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেটের ইউনিট কিন্তু অর্ডারের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্টের মানে তোমার কাছে পরিষ্কার হলো, বুঝছে? ঠিক আছে তো বাবু? দেখো যা কিছু আলোচনা করেছো সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, স্যার আচ্ছা তাহলে এই হচ্ছে আজকে যেটা আমাদের পড়ানোর ছিল আমরা পড়ালাম। আমরা যদি 2 ঘন্টার ক্লাস হতো তাহলে আমরা অর্ডার এবং মলিকুলারিটি পার্টটা বলে দিতাম, কিন্তু আজকে যেহেতু সময়টা বেশ কম তাহলে আমরা এখানে গিয়ে থেমে যাচ্ছি। তাহলে আমরা নেক্সট দিন যেটা আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা মূলত অর্ডার অ্যান্ড মলিকুলারিটি এই পার্টটাকে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমার মেকানিজম বলে একটা জিনিস তোমাকে একটুখানি বলে দিতে হবে, যে মেকানিজম অফ এ রিয়াকশন বলতে আমি কি বুঝি সেইটা একটুখানি তোমার দরকার পড়বে। মানে অর্ডার মলিকুলারিটি যখন বলছি তাদের সার্টেনলি ডিফারেন্সেসগুলোও আমার বলা হয়ে যাবে, তার সঙ্গে মেকানিজম অফ এ রিয়াকশন সেটা কিছুটা কথাবার্তা বলবো। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস একটুখানি বলে নেবো, যে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম যেভাবে রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম অনেক সময় বলা হয়, বা পোটেনশিয়াল এনার্জি সারফেস বলা হয় আর কি, রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম কেমন করে আঁকে সেটা একটুখানি দেখে নেব। এটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে খুব লাগে, রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রাম একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে কেমন হবে, মাল্টি স্টেপ রিয়াকশনের ক্ষেত্রে কেমন হবে, এক্সোথার্মিকের ক্ষেত্রে কেমন হবে, এন্ডোথার্মিকের ক্ষেত্রে কেমন হবে। তো এইটা যদি বলা যায় তাহলে বেসিক ডিসকাশন সেটা আমাদের হয়ে যাবে। এই পর্যন্ত বললাম আমরা, এটা এন্ড অফ লেকচার 1। তাহলে কেমিক্যাল কাইনেটিক্সের লেকচার সিরিজ যেটা হলো তার ফার্স্ট লেকচারটা আমরা এখানে শেষ করলাম। তাহলে বলো, কারো যদি কিছু বলার থাকে বা কিছু ডাউটস থাকে বলে নাও। কারো কিছু অসুবিধা আছে তাহলে বলো।